উল্লেখন করছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হলো। এখন তার অবক্তবর্তীতে মাল্যদান করছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জয়ন্ত চট্টোপাধ্যায়। তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। কথা বলতে চাই। হ্যাঁ বলো। আজকে আজকে বাঙালি জাতির এক ঐতিহাসিক দিন। অমর বাঙালি কার্টুনিস্ট কমিক শিল্পী, আমি এত বোঝা ওই কার্টুনিস্ট আর কমিক শিল্পীর তফাৎ বুঝতে, কিন্তু হাদা মোদা বাটুল দিকে বুঝি সেইটুকু বাঙালি। এবং আজকে তার নিজের জেলায়, তার নিজের মাটিতে, এই বাংলার মাটিতে হাওড়া জেলায়, হাওড়া জেলা তার একজন অমর সন্তান নারায়ণ দেবনাথ তার মূর্তি উন্মোচন করে বাংলা পক্ষ গর্বিত, আহ্লাদিত। অনেক জাতি আছে যেটা একটা মানুষের উচ্চতা মূর্তির উচ্চতা দিয়ে ঠিক হয়, বাঙালি সেই জাতি নয়। বাঙালি সেই জাতি যে জাতি কতটা হৃদয় দিয়ে এই জিনিসটা করা হয়েছে, কতজনের কাছে আমরা হাত পেতেছি এই মূর্তির পয়সা জোগাড়ের জন্য, সেই ভালোবাসা এবং প্রেম দিয়ে ঠিক হয় বাঙালি সেই জাতি। আজকে ভেবে দেখুন, আমি একটা বাস্তব কথা বলছি, ওনার মূর্তির মাধ্যমে কিন্তু উনি বাঁচবেন না, ওনার সৃষ্টির মাধ্যমে বাঁচবেন। ওনার মূর্তি নিখর, কিন্তু ওনার সৃষ্টি চলে বেড়ায়, বাটুল চলে বেড়ায়, হাদা মোদা চলে বেড়ায়, লন্ডে ফন্ডে চলে বেড়ায়, বাহাদুর বাঘ চলে বেড়ায়। কিন্তু তারা কি আর বাংলার মাটিতে চলে বেড়াচ্ছে? আজকে যার 5 বছর বয়স, সে তার হাতে কি বাটুল লিগ্রেট আছে? উত্তর হচ্ছে না। এই কঠিন কথাটা কিন্তু মাথায় রাখা উচিত। এই মূর্তিতে প্রাণ সঞ্চার হবে যখন বাঙালি শিশুদের মনের মধ্যেও বাটুল লিগ্রেট বলতে ফেলতে আবার করে বাস করতে শুরু করবে। এটা কি করে সম্ভব? তার সঙ্গে পুঁজির প্রশ্ন জড়িত। আজকের দিনে আপনি লক্ষ্য করে দেখবেন যে নানা রকম কার্টুন হয়, বাঙালি ছেলেমেয়েরাও কার্টুন দেখে। তারা ডোরেমন চেনে, তারা পিকাচু চেনে, কিন্তু এই ডোরেমন পিকাচু মোটা পাতলা ছোটা এগুলোর একটাও সৃষ্টিকর্তা তাদের মাটি থেকে উঠে আসেনি, তাদের নিজের কেউ না। উনি আমাদের আত্মীয়, আর তাদের কাছে আমরা শুধু ক্রেতা, বাজার। আমরা কিন্তু ওনার বাজার নই, আমরা ওনার সন্তান। জয় বাংলা। এটাই একজন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মতো, আর তার সঙ্গে মোটা পাতলা, ঠিক আছে, লম্বু, এগুলো তফাৎ, তাই না? আমরা ওনার সন্তান। আমরা ছোটবেলায় যে কার্টুন আমরা বড় হয়েছি, সেও তো লালন পালনের অংশ, তাই না? আমাদের কল্পনাকে যারা ইন্ধন দিয়েছে,
কেউ বলতে পারো কেউ বলতে পারো যে আজকে বাবুল দিকে একটা ভালো কার্টুন হয় না কেন? জানো তার পেছনে বুঝি। আমি বললাম ভালো কার্টুন, ঠিক আছে, কেন? দুরকম কার্টুন হয় দেখবে। বাঙালি নিজের পুঁজি যেটুকু আছে তা দিয়ে যে কার্টুন বানায়, কার্টুনে এক একটা ফ্রেম বানাতে পয়সা লাগে। তাহলে আমি যদি ধরো আমি নিজের একটা কার্টুন বানাতে চাইছি, আমি ধরো এরকম বলবো জয় বাংলা, ঠিক আছে, তা কার্টুন এরকম দেখা যাবে, ভিডিও কার্টুনে জয় বাংলা এরকম হলো, কিন্তু এটা কিন্তু একটা ফ্রেম নয়, এই 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 7টা ফ্রেম ধরো, প্রতিটি ফ্রেমের আলাদা পয়সা। যার টাকা কম তারটা কেরম হবে এরকম দেখতে হবে কার্টুনটা, 3টে ফ্রেমের পয়সা চালাবে। আর যার অনেক টাকা সেখানে 10টা ফ্রেম দিয়ে একদম স্মুথ একখানা কার্টুন বানাতে পারবে। সব কিছু পুঁজির প্রশ্ন। এবং যে শিশু সেটা এত টাকার পুঁজি পেলে সে এইটা কেন দেখবে? সে এইটা দেখবে মোটা পাতলা, সেখানে বাটুল তার কাছে কিরকম একখানা মনে হবে আজকের দিনে। তাই পুঁজির পুনর্দখল করছে নারায়ণ দেবনাথকে বাঁচিয়ে রাখার পর। শুধু মনের কথা নয়, শুধু মন দিয়ে বাঁচিয়ে রাখা যাবে না, পুঁজি দিয়ে বাঁচাতে হবে। নিজেদের মাটির সন্তানদের, আমাদের সন্তানদের মনের এবং চেতনার এবং কল্পনার দখল যদি বাঙালির হাতে না থাকে, আমরা তাহলে তাদের আগামী দিনে অন্যদের দাস বানিয়ে দেওয়ার পথ বানিয়ে দিচ্ছি। বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে এগুলো দেখার জন্য মাকে কিন্তু আমাদের ভুলিয়ে রাখতে হতো না যে বাটুল দি গ্রেট করছে, এটা সামনে ছেড়ে দিল, পরে খাওয়াতে থাকলো। যেটা হয় যেভাবে কার্টুন শুরু হয় আজকাল, যে বাচ্চাটাকে একটুখানি পোষমানি রাখতে হবে, খাওয়ানোর সময় ছেড়ে দিল একটা ইউটিউবে, ওরা খেয়ে দিল, একদম বাস্তব কথা। কিন্তু এটা হলে তো হবে না। সেই কার্টুনে ঠিক আছে এরকম ভাবে খাওয়ানোর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু কি দেখছে দেখছে একদম ছোটবেলা থেকে যাদের দেখছে তাদের কিন্তু দারুণ মনে করছে। দেখছে যাদেরকে আমি দারুণ মনে করি তারা আমার ভাষা বলে না, আমার মায়ের ভাষাটা বলে না, আমার বাবার ভাষাটা বলে না। একদম ছোটবেলা থেকে শিখে যাচ্ছে আমি নিচু, অন্য কিছু একটা উঁচু। এই ছোট ছোট জিনিসগুলো যখন আস্তে আস্তে বড় হয়, ততদিনে তার শিরদাঁড়া বেঁকে গেছে। শিরদাঁড়া সোজা করতে শিখিয়েছেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়, নারায়ণ দেবনাথ। শিরদাঁড়া সোজা করতে শিখিয়েছেন নারায়ণ দেবনাথ। এবং পথ না থাকলে দেয়াল পায়ে লাথি মেরে পথ বানিয়ে শিখেছেন পটলের মাধ্যমে নারায়ণ দেবনাথ। জয় বাংলা বলেছে যে যদি দেখো দরজা নেই, কোনো সমস্যা নেই, আমরা দেয়াল ঘুরে ঢুকে যাব। জয় বাংলা দেয়াল ঘুরে ঢুকে যাব। এবং এই যে মহতি উদ্যোগ, এই যে অমর বাঙালি কার্টুনিস্ট, দিল্লি একেও অপমান করতে পারেনি। ওদের যে কেউ ভরা বলা তাদেরকে একটা করে দিয়ে দেয়। রাষ্ট্রীয় পুরস্কারের কোনো সম্মান নেই আজকাল, ঠিক আছে। যে ওদের যা তা হিন্দিতে কিছু একটা করলে, হিন্দিতে হাসলে কাশতে পেয়ে যাবে। আর এই লোকটা আমার মনে আছে যখন তার একদম শেষ সজ্জায়, একদম ভেন্টিলেটার এই দেওয়া, আগেরবার দিয়েছিল প্রাইজ দেয়নি, হারিয়ে ফেলেছে। তারপরে শেষে সে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আমরা জানি না, কিন্তু ওই অপমান আমরা কিন্তু ভুলিনি। আমরা ভুলিনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সন্ধ্যা মুখোপাধ্যায় সজ্ঞানে ছিলেন, বলে চাই না তোদের রে, বাঙালি আমার জন্য যথেষ্ট। জায়গায় থাকলে আমাদের বিশ্বাস ভূমির কথাটা বলতেন। তাই ওদের আমরা ঘাট ধারি না, ওদের আমরা ঘাট ধারি না, ওদের আশায় বসতে না, দিল্লির আশায় বসতে না। ওনাকে দিল্লি বানায়নি, ওনাকে দিল্লি বাঁচিয়ে রাখবে না, বরং বাঙালির মনে যতদিন রন্ডে ফন্ডে হাঁটা বোধা বাটুল দিকে বেঁচে থাকবে, ততদিন দিল্লি মনে করবে তাদের
হয়নি। তাই বাথরুম লিগের প্রতিরোধের প্রতি, হাদা ভোলা প্রতিরোধের প্রতি, লন্ডে ফন্ডে প্রতিরোধের প্রতি, নারায়ণ দেবনাথ প্রতিরোধের প্রতি। যখন উনি মারা গেলেন আমরা একটা ঘোষণা করেছিলাম এবং অনেকের শুরু অদ্ভুত লাগছে হয়তো যে বিশ্বে প্রথম। হ্যাঁ ভাই, বিশ্বে প্রথম। তার কারণটা হচ্ছে বাঙালি তো বিশ্বে একখানা জাতি, তার অ্যাম্বিশনটা অতটাই উঁচু হতে হবে। বিশ্বে প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি আমরা স্থাপন করলাম। আমরা একটা ভবিষ্যতের স্বপ্ন দেখি, যখন বাংলার পুঁজি বাজার চাকরি জমি অটোলাইন টোটোলাইন জনবিন্যাস এবং জনপ্রতিনিধিত্ব সবকিছু বাঙালির হাতে থাকবে, তখন নারায়ণ দেবনাথের একটি মূর্তি না, তখন নারায়ণ দেবনাথের নামে কার্টুনিং এর ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হবে। আমরা সেটি জয় বাংলা। যাদের কথা না বললেও নয়, এই উদ্যোগে যারা প্রথম থেকে পাশে ছিলেন, পুরো হাওড়ার বাংলা পক্ষ জেলা সংগঠন পাশে ছিল, কিন্তু কয়েকটা মানুষ বিশেষ তুলে দাঁড়িয়ে আছেন। আমি দেখতে পাচ্ছি মাথায় হেলমেট পরে, আমি তাকে একবার ডেকে নেব। উনি ভালোই বুঝতে পারি, নাম না বললে আসবে না। আমরা হেলমেট খুলুন, হেলমেট আমারটা হেলমেট। অমর কুমার ঘোষ, বাংলা পক্ষের বর্ষিয়ান সহযোগিতা, একদম প্রথম থেকে এই আইডিয়া যার নারায়ণ দেবনাথের সন্তানের কাছে গিয়ে অনুমতি চাওয়া, দৌড়াদৌড়ি, এই লোকটাকে চিনে রাখুন। আমাদের বাঙালি জাতির সম্পদ। জয় বাংলা। উদ্যোগ নিয়েছে। আমি এখানে কারণ নাম বললাম, মুখটা দিয়ে করো, মুখটা দিয়ে করো, আরো অনেকে ছোটাছুটি করেছে, মুখটা দিয়ে করো। বুঝতে পারছি, কিন্তু উদ্যোগটা শুরু করেছে। আমি চাই ও পুরো হাওড়া জেলা সংগঠনকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা পক্ষ হাওড়া জেলার পূর্বতন সম্পাদককে, যে এই উদ্যোগে অংশ ছিল। আমি ধন্যবাদ জানাতে চাই হাওড়া জেলার বর্তমান সম্পাদককে, যে এই উদ্যোগের অংশ ছিল, অংশ আছে, এবং সম্পূর্ণ জেলা কমিটিকে। এবং আজকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, এই নিয়ে কথাবার্তা হয়েছে বলেই কথা দিয়ে যাচ্ছি, এমনি হয় না। আমরা ওনার জন্মদিনে এইখানে একটি কার্টুনিস্টদের সম্মেলন করব। অনেক কার্টুনিস্ট জয় বাংলা আছে আছে। গোপালদা বলছিল সেন্টুর কথা থেকে শুরু করে আরো অনেকে। আমাদের জীবিত কার্টুনিস্টটা কিন্তু দেখতে হবে, শুধু পাগল না, তাই না? শুধু মূর্তি না। যাদের মূর্তি আমরা 50 বছর পরে বানাবো, আমরা তাদেরকে সতর্কে দেখতে চাই, যাদের মূর্তি আমাদের সন্তানরা বানাবে। চণ্ডী লাইনের কোনো মূর্তি নেই, খুব লজ্জার কথা। পলিটিক্যাল কার্টুনিস্ট, চিফ মিনিস্টার, বিরোধী দলনেতা কাউকে ছাড়তো না, মুন্ডু বানাতো নেতার, বডি বানাতো গরু ছাগলের। এই সহজ বাঙালির, কিন্তু এরা হচ্ছে বাঙালি কার্টুনিস্ট। এবং অনেকে বাংলা পক্ষকে মাঝে মাঝে একটু ভুল করে শিবসেনার সঙ্গে তুলনা করে দেয়। বাংলা পক্ষ বাংলা, শিবসেনা মহারাষ্ট্রে, কোনো মিল নেই। কিন্তু তবুও বলতে চাই, বাল ঠাকরে ছিল কার্টুনিস্ট। এটা অনেকে হয়তো জানে না। বাল ঠাকরে ছিল কার্টুনিস্ট। তার নিজের মার্মিক বলে তার একখানা পত্রিকা ছিল, কার্টুন পত্রিকা। কার্টুনের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। আমি অভিভূত। আমি এই সময় বাংলা পক্ষ সাধারণ সম্পাদক, তাই আমার নামটি এখানে জুড়ল। কিন্তু এই মূর্তি বাঙালি জাতির ঐতিহ্য। আমরা আগামীতে চেষ্টা করব এই এলাকাটিকে, এই স্থানটিকে আরো সুন্দর করে দেওয়ার জন্য। আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই হাওড়া পৌর নিগমকে, যারা প্রথম থেকে সহযোগিতা করেছেন। এবং এরকম একটি সুন্দর জায়গা ডুমুরবেলা স্টেডিয়ামের পাশে, যেটা সর্বজন দেখতে পাবেন, এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষত ভাস্কর বাবু,
মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং সুজয় চক্রবর্তী বাবু, কারণ একটা পারমিশন আনতে হয়, খুব স্পষ্ট কথা, পারমিশন স্পট অনেক কিছুর বিষয় রয়েছে। ঠিক আছে, আমরা হাওড়া সিটি পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আশা করি তারাও খুশি এক ঐতিহাসিক ঘটনায় সামিল হয়ে, কারণ হাওড়া সিটি পুলিশ এখনো বাঙালির পুলিশ এখনো তাদের দিকে তৈরি যারা বাটুল সিগারেট বললে কিছুটা বোঝে। জয় বাংলা। এবং আমরা হাওড়া পুলিশকে বাটুল সিগারেটের গন্ডে ফন্ডের হাদা গোদার পুলিশের পরিণত করতে চাই 100%। সিভিক সহ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আমরা এখানে মূল মঞ্চে অনুষ্ঠানের দিকে যাব, কিন্তু এর থেকে বড় অনুষ্ঠান আর কিছু নেই। আজকে আমরা সকলে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলাম। এরপরে মূর্তিতে মাল্যদান করবেন বাংলা পক্ষর হাওড়া জেলা সংগঠনের সম্পাদক মিঠুন মণ্ডল। জয় বাঙালি, জয় বাংলা। আজকের দিনটি বাঙালির জন্য একটি গর্বের দিন। আজ এই দিনটিতে অনেক দুঃখ কষ্ট আমাদেরকে ভুলিয়ে দেয়। এই 1 বছর যাবৎ যতটা কষ্টের সঙ্গে আমরা এই লড়াইটা শুরু করতে মুক্তিটা উন্মোচনের জন্য, তার আজকে আমরা পরিণত করলাম যে মুক্তি উন্মোচনের মাধ্যমে। আজকে যত বাঙালি শুনছেন এবং রাস্তায় দাঁড়িয়ে দেখছেন, আমাদের সাধারণ সম্পাদক অনেকগুলো কথা সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার বলার শেষ বিষয় একটাই কথা বলতে চাই, এর জন্য হাওড়া পৌর নিগম, সুজয় চক্রবর্তী, অরূপ রায়, প্রাক্তন পৌরপিতা ভাস্কর ভট্ট যেভাবে আমাদেরকে সাহায্য পাইছেন, অশেষ ধন্যবাদ তাদেরকে জানাই। তার সঙ্গে আজকে হাওড়া বাংলা পক্ষের যত আমার সমবয়সী ও ছোট ভাইরা আছে, সবাইকে খুব বড় ভালোবাসা ও আমার যারা সিনিয়র সবাইকে আমার প্রণাম জানাই। আমি চাই এই বাংলা পক্ষ পরিবার ধীরে ধীরে বেড়ে উঠুক, সারা হাওড়ায় যেন বাংলা পক্ষের জয়ধ্বনিতে উচ্চারিত হতে থাকে আগামীতে। আমি থাকবো না, কিন্তু আমার আগামী প্রজন্ম থাকবে। এই মূর্তির জন্য সেই সম্মানটুকু সবাই রাখতে পারে, আর আগামী প্রজন্ম এই মূর্তিকে দেখে অনুপ্রাণিত হয়ে নতুন করে নারায়ণ তৈরি আমরা দেখতে পাই। জয় বাংলা, জয় বাংলা, বাংলা পক্ষ, জয় বাংলা পক্ষ। এরপরে আমি বলি না, দুটো ছাড়বেন অমর প্রভু, দুটো ছাড়বে বেরিয়ে যাবেন এবং একটু কিছু বলবেন আমাদের জন্য। দুটো ছাড়বেন দেখুন আমার কিছু বলার নেই। আমি যখন বাংলা পক্ষে এসেছিলাম তখন গভর্নর চট্টোপাধ্যায় বা কৌশিক পাইলিকা রেখে আসেনি, আমি কিন্তু এসেছিলাম বাংলা পক্ষ থেকে। সুতরাং আমার অনেক কষ্ট আছে, আমি অনেক ভুল দেখি। আমি তাদের স্মরণ করে দিতে চাই যে বাংলা পক্ষ, বিশেষ করে হাওড়া বাংলা পক্ষ থাকতে গেলে ডিসিপ্লিন মেনে থাকতে হবে। নিয়ম শৃঙ্খলা যদি না থাকে তাহলে বাংলা পক্ষ করা তার অনুচিত। এইটুকু বললাম। বহু ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে আমরা এই মঞ্চ এই নারায়ণবাবুকে ঠিক করতে পেরেছি। নারায়ণবাবুর যদি যেভাবে চলে গেলেন তার আগের বছর আমি আরও কয়েকজন ওনার জন্মদিন পালন করে এসেছিলাম। সেই দুঃখটা আমার ছিল যে আমরা কি করতে পারবো না। নারায়ণবাবুর ছেলে পর্যন্ত কোনো রকম সহযোগিতা করেনি, বা শিবপুরের মাটি আমাদের কোনো সহযোগিতা করেনি। আমাদের ওখান থেকে এখানে আসতে হবে। আমরা এখানে এসেছি আনন্দিত। এর জন্য যারা এই পরিশ্রমটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। জয় বাংলা। শান্তি চাই। ভাস্করকে নিয়ে বলবো এবং লিখুন এখন এই মূর্তির পেছনে যে ভাস্কর যিনি আছেন, যিনি এদিকে করেছেন, ঠিক আছে, তার সম্বন্ধে একটু বলবেন। ওটা মিঠুন বলবেন। আমাদের যিনি শিল্পী এই মূর্তিকে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে আনন্দ কিশোর।
ভাস্কর্য আলোকিত। তো উনি কিন্তু যেইভাবে আমাদের জন্য সবাই দিয়েছিলেন, আর আমরা যেটা জানি নারায়ণ দেবনাথবাবু যখন বেঁচেছিলেন উনি বেঁচে থাকাকালীন এই সেটটি তৈরি করা হয়েছে। তো উনি যথেষ্ট খুশি হয়েছেন, এমনকি উনি মূর্তি সেটিং করে দিয়ে গেছেন। তো ওনাকে তো আমরা আগামী বছর তো আজকের দিনটি আমরা মনে করি ওনার জন্য আমরা অনেকটাই যথেষ্ট হতে পেরেছি। আজকে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অভিভাবক অমরবাবুর জন্য সবাই মনে করতে পারেন যে ভাস্করের নাম নেই কেন, আমরা ভাস্করের নাম বললাম কিন্তু ফলকে কেন ভাস্করের নাম নেই, এটা তারই ইচ্ছা। এটা তারই ইচ্ছা যে মূর্তিতে তিনি নামটা দেবেন না। এবং এই ডুমুর জেলা স্টেডিয়াম কারোর নামে, হ্যাঁ কারোর নামে কি? আমরা এখান থেকে দাবি জানিয়ে যেতে চাই এই ডুমুরজোলা স্টেডিয়াম যেহেতু এই মূর্তিটি এখানে স্থাপিত হলো, এটাকে নারায়ণ দেবনাথ স্টেডিয়াম নামকরণ করা, এই দাবি আমরা জানিয়ে যেতে চাই। এবং এই দাবি আমরা হাওড়া পৌর নিগম এবং রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের কাছে পৌঁছে দেব। তারপরে তাদের এখনকার ভাবনা, আগামী দিনে এটা হয়ে যাবে। জয় বাংলা। যারা যারা মালা দিতে চান তারা মালা দেন। উঠে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ব্যাগের মধ্যে দিয়ে আমি দেখছি বিক্রি করতে পারি। আপনি যখন করছেন পড়ে দেখে 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 অবাক্ষ মূর্তিতে মাল্যদান করছেন। আপনারা সকলে একটু হাততালি দিয়ে ওনাদের জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর করলো কিন্তু। আস্তে নামবেন। সবাই স্টেজে চলে যাচ্ছে, স্টেজে চলে যাচ্ছে। তুমি ভালো এদিকে তাকাও তাড়াতাড়ি করে। মালা ব্যবস্থা কোন হয় কাউদা, মালা ব্যবস্থা নেমে এসো মা, আমার প্রণামটা করা হয়। ধরো তাড়াতাড়ি করে প্রণামটা করে নিই, যাও তো আছে হয়েছে শান্তি নেই ও রাস্তা। আমার তো কলকাতা মোবাইল আছে হাতে। হিন্দুস্তানি তারা শুধু বাঙালিদের জন্য সীমিত ছিল না, তার সৃষ্টি বাঙালিদের জন্যই ছিল। আমাদের এই ধরনের সীমিত ছিল না, এই ধরনের আত্মপ্রবঞ্চনাগুলো এখন বন্ধ করে আমাদের যারা, তারা যে শুধুই আমাদের
এবং অন্য কারোর ভরসায় যদি আমরা ফেলে রাখি তারা তাদের মাথায় তুলে রাখবে, এটা মনে না করে আমাদের রত্নগুলো আমাদের মাথায় তুলে রাখার সময় এসে গেছে। খুবই স্পষ্ট, নারায়ণ দেবনাথ বাঙালি। তারপরে যদি কেউ দেখেন, পছন্দ হয়, তার প্রমাণ যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে নারায়ণ দেবনাথ হয়তো আর কারু, কিন্তু আপাতত নারায়ণ দেবনাথ শুধুই বাঙালি। তিনি যখন মারা গেছেন দেখেছি আমরা, বরং দেখেছি দিল্লি তাকে অপমান করেছে, রাষ্ট্রীয় পুরস্কারের নামে তার পুরস্কারের জিনিসটা না দিয়ে, তারপরে মৃত্যুশয্যায় ইনডাইরেক্টলি হাতে যেন মানে গুটিয়ে দিয়ে, ঠিক আছে, যেন সে মৃত্যুশয্যায় টিপছাপ জোগাড় করে না, যে হ্যাঁ আমিও ছিলাম, এই সময় লিখে দিয়ে যাও। সেই সময় একখানা খুব কদর্য লেগেছিল ওই মুহূর্তটা, আমাদের ওই মুহূর্তটা মানে দিল্লি খুব অপমান করেছিল নারায়ণ দেবনাথ। তবে আজকে ভালো দিন, এগুলো আমরা ভুলে যেতে চাই, ভুলবো না, কিন্তু আজকে এটা নিয়ে বিস্তারিত যাবার সময় নয়। আজকে বাংলার মাটিতে নারায়ণ দেবনাথের মূর্তি স্থাপিত হলো, বিশ্বে নারায়ণ দেবনাথের প্রথম মূর্তি স্থাপিত হলো। আমি আশা করি বাংলার কার্টুন জগৎ আরো যত বিস্তার লাভ করবে, বাঙালির পুঁজি বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, বাংলার মাটিতে বাঙালির এগুলো পুনর্দখলের সাথে সাথে ফলে আমরা অন্যান্য বাঙালি কার্টুনিস্টদেরও উদ্ভাস এবং বিস্তার দেখতে পাবো, সেই আশাই আমরা রাখি। এবং নারায়ণ দেবনাথের জন্মদিনে আমরা হাওড়াতে যদি এই স্থলে যদি করা যায় বা কোথাও, এখন যারা আছেন, সেন্টু আছেন, দেবাশিস দেব আছেন, আরও অনেকে যারা কার্টুন আছেন, কার্টুনিস্ট আছেন, কমিক শিল্পী আছেন, কার্টুন নিয়ে চর্চা করেন, আমরা সকলকে নিয়ে একখানা সম্মেলন এবং একটা শ্রদ্ধা জ্ঞাপনা করতে চাই। 22 তারিখ অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে, ওটা ভারতবাসী সেই দিকে ছুটে যাচ্ছে, বাংলার পক্ষে কি যাচ্ছে? আমরা 22 তারিখ থেকে সারা দিন, আমাদের 23 তারিখ 23শে জানুয়ারি বাংলা ও বাঙালি জাতির অমর নেতা সুভাষচন্দ্র বসুর যে বাংলা ব্যাপী যে তার জন্মদিন পালন, তার প্রিপারেশনে ব্যস্ত থাকবো। সুভাষচন্দ্র বসুর থেকে বড় বাঙালির কাছে আর কিছু। জয় বাংলা, জয় বাংলা। রামলালাকে, হ্যাঁ, রামলালাকে আপনি হাওড়ার রামরাজাতলায়, হাওড়া জেলায় আছেন এই মুহূর্তে, এখানে রামরাজাতলা আছে, সেখানে বাঙালির চিরাচরিত রাজা যে রামচন্দ্র, তার মূর্তি আছে, তার গাত্রবর্ণ সবুজ, তার মুখে পৌরুষের প্রতীক গোপ আছে, এই রামকেই আমরা চিনি। তাহলে সবাই যে অযোধ্যার দিকে ছুটে যাচ্ছে, সেটা কি ভ্রমে? সবাই যে অযোধ্যায় ছুটে যাচ্ছে, ভ্রম কেন? আমি শুধু বললাম আমি একজন বাঙালি, হাওড়ার মাটিতে রামরাজাতলা রয়েছে, সেই রামরাজাতলায় রাজা রামচন্দ্র বিরাজমান, তার গাত্রবর্ণ সবুজ, তার মুখে পৌরুষের প্রতীক গোপ আছে। বাংলার মাটিতে রাজা রামচন্দ্রের যে পৌরুষের প্রতীক গোপ, এটা কামিয়ে দেবার ধৃষ্টতা যারা করে, তাদেরকে একজন রাম ভক্ত বাঙালি হিসেবে আমি তাদের অন্তত বাংলার মাটিতে কোনো স্থান দেখি না। জয় বাংলা, জয় বাংলা। রাম আলাদা আর যে রয়েছেন অযোধ্যা থেকে আলাদা? আমি বাংলায় জন্মেছি, তো আমি তো অন্য কোথাও জন্মাইনি, আমি যা দেখেছি তার কথা বলেছি। ফলে আজকে যখন ধরো দেখুন মা দুর্গার 10টা হাত, যদি 20টা হাত করে দেয় হঠাৎ করে, বললে আমি 20টা হাত করে দিয়েছি, তাহলে কি হঠাৎ করে নতুন করে প্রশ্ন হবে এটা আলাদা ওটা আলাদা? আলাদা আলাদার কথা বলছি না। যে রামচন্দ্র পৌরুষের প্রতীক, তার গোপ আছে, রামরাজাতলায় গিয়ে দেখে নিন, তার গাত্রবর্ণ সবুজ এখনো আছে। বাংলার মাটিতে শত শত বছর ধরে রামচন্দ্র বিরাজ করছেন, আমাদের তো রামচন্দ্রকে ইম্পোর্ট করতে হবে না, আছেন তো উনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। ওনার রূপ আমরা চিনি, বরং ওনার রূপ যারা চেনে না, তাই জন্য তার এই রূপকে বিকৃত করছে, যে রূপে তার গোপ রয়েছে, গাত্রবর্ণ সবুজ, তারা কি আদৌ বাংলার? তারা আদৌ বাঙালি? তারা কি আদৌ হাওড়ার? হাওড়ায় থেকে রামরাজাতলায় রাজা রামচন্দ্রকে দেখনি আর তুমি হয়ে গেলে রামভক্ত? শুভেন্দু অধিকারী বলছে যে অযোধ্যার যে মন্দির তৈরি হচ্ছে তা সম্পূর্ণ মানুষের টাকা দিয়ে তৈরি হচ্ছে, সব টাকাই মানুষের টাকা। কিন্তু দীঘাতে যে জগন্নাথ মন্দির রাজ্য সরকার তৈরি করছে তা সরকারি তহবিল থেকে নিয়ে তৈরি করছে, এভাবে কোনো মন্দির সৃষ্টি করা যায় না বা তৈরি করা যায় না। দেখুন, আমি ব্রাহ্মণ হলেও শাস্ত্রজ্ঞ নই, এসব ব্যাপারে
যারা পণ্ডিত আছেন, আচার্য আছেন, শঙ্করাচার্য আছেন, তারা বলবেন। শঙ্করাচার্যরা তো দেখি তারা অন্যান্য নানা মত দিচ্ছে। আমি কোন রকম ধর্মতত্ত্বের বিতর্কে আগ্রহী নই। আমি এটুকু জানি যে এই মাটি আমাদের 14 পুরুষের মাটি, এই মাটি আমরা রক্ষা করব। এই মাটিতে শ্রীরামচন্দ্রের পৌরুষের প্রতীক রামরাজাতলার রাজা রামচন্দ্রের গোপ এবং তার গাত্রবর্ণ সবুজ, সেই মূর্তি আমরা রক্ষা করব। জয় বাংলা। চলো এখানে আমরা একটু এখানে আসবো। এখন মূল মঞ্চে অগ্রসর হচ্ছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সমস্ত সহযোদ্ধা এবং সদস্য সকলকে এই মঞ্চে আসার জন্য বলা হচ্ছে। প্রত্যেকের আসন বা চেয়ার প্রত্যেকেই এখানে এসে সংগ্রহ করুন, বসুন। আমাদের মধ্যে এখন যে মূল যে প্রোগ্রাম উন্মোচনের, সেটি প্রথম পর্বে শেষ হলো। এখন দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি, যে মঞ্চস্থ করবেন আমাদের এই বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, এবং আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে থাকবেন হাওড়া পৌর প্রশাসক শ্রী সূর্য চক্রবর্তী মহাশয়, এবং উপস্থিত থাকবে আমাদের প্রাক্তন ভাস্কর চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। নমস্কার, প্রশান্ত দা আমাদের আছে হাওড়া বাংলা পক্ষের তরফ থেকে। আজকে যে এত বড় একটা অনুষ্ঠান, সদস্য আপনার অনুভূতি কিরকম? প্রত্যেক সহযোদ্ধাদের বলবো চেয়ারে আপনারা আসীন হোক। আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রবেশ করছি। জোরে বল। প্রত্যেককেই বলবো দীর্ঘদিনের একটা মনোবাসনা ছিল যে আমরা আসলে উপস্থিত হন। মূর্তি আমরা স্থাপন করব হাওড়ার বুকে। এর আগেও জায়গা দেখা হয়েছিল, সেই জায়গা আমাদের মনোপুত হয়নি, এবং যাতে জনসাধারণ অনেক বেশি করে মানুষ দেখতে পারে এবং নারায়ণ দেবনাথ বাবুর স্মৃতিকে স্মরণ করতে পারে, সেই জন্য আমরা বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে আজকে ডুমুরজলা পার্শ্ববর্তী সিএম কাট আউটের যে একটা মেন পয়েন্টে আমরা নারায়ণ দেবনাথ মহাশয়ের মূর্তি, অবক্ষ মূর্তি আমরা উন্মোচন করতে পেরেছি। এই জন্য আমরা গর্বিত, এবং নারায়ণ দেবনাথকে সারা বাংলার মানুষ, এমনকি বাঙালি যে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সকলেই যাতে স্মরণ রাখতে পারে, আমরা আগামী দিনে সেই প্রচেষ্টাই করে চলব। নুনটে আমাদের মনের মধ্যে রয়েছে, পাটুলদি গেট মনের মধ্যে রয়েছে, হাদাবোদা মনের মধ্যে রয়েছে, সেসবকে অন্তরের মধ্যে এবং বাঙালির মধ্যে বাঙালি আনা জাগিয়ে তোলবার জন্য নারায়ণ দেবনাথ যথেষ্ট ভূমিকা পালন করে, সেটি আমরা তুলে ধরতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। জয় বাংলা। অনেক ধন্যবাদ প্রশান্ত দাকে। আমাদের মধ্যে আমাদের সামনে এখন রয়েছে উপস্থিত হয়েছেন ভিক্টর দা, অমর বাবু, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভিক্টর দা। আজকে এত বড় একটা অনুষ্ঠান, শোয়েব আমিন দা, আজকের এত বড় একটা কর্মসূচি হাওড়া বাংলা পক্ষের, তোমার অনুভূতিটা বলো। ও বলবে সত্যি কথা বলতে, ডুমুরজলা স্টেডিয়ামের সামনে নারায়ণ দেবনাথ বাবুর মূর্তি স্থাপন হলো। এটা শুধুমাত্র ডুমুরজলা স্টেডিয়ামের সামনে হলো না, এটা আমাদের আশেপাশে সারা হাওড়া জেলার অন্তরে গাঁথা হলো। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্রাপ্ত, এবং ওনার বিষয়ে শুধু হাওড়া জেলা নয়, আগামী দিনে সারা বাংলা যেন, সারা বাংলায় সারা বাঙালির অন্তরে যদি নারায়ণ দেবনাথ স্থাপন পায়, এটা আমাদের পক্ষে, বাংলা জাতির পক্ষে, বাংলা বিরাট বড় গর্বের দিন হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং দুজন মানুষ, আমাদের আরেক ভাই খুব সক্রিয়তার সাথে আমাদের বাংলা পক্ষকে জগৎবল্লভপুরে এগিয়ে নিয়ে যাচ্ছে। জন্য হয়তো অনেক দূরেও হতে পারত। আজকে এই সকালবেলা থেকে এই যে কর্মব্যস্ততা,
অন্যান্য দিন এই রাস্তায় যে কর্মব্যস্ততা, তার মধ্যে পার্থক্য যেটা আজকের এই যে কারণটা, এটা তোমার কি অনুভূতি লাগছে এরকম যে অবস্থা? এটা অবশ্যই নারায়ণ দেবনাথ আজকে একটা গর্বের দিন, সেটা গর্বতে একটু আগেই বললে। বাংলা ও বাঙালির একটা ঐতিহাসিক দিন আজকে। আমাদের বাঙালির গর্ব, বাঙালির আশা, বাঙালির কাটুনি নারায়ণ দেবনাথের মূর্তি উন্মোচন হলো। দিল্লি শত বঞ্চনার পরেও যে ওনার এই মূর্তি উন্মোচিত হচ্ছে, সেটা বাঙালির কাছে গর্বের। আমরা আশাবাদী আগামী দিনে এনাকে নিয়ে আরো বেশি কিছু আমরা ভাবতে পারবো, এনাকে কেন্দ্র করে আমরা অনেক বেশি কিছু করতে পারবো, যেটা বাঙালির জন্য পরবর্তীকালে মাইলস্টোন হিসাবে দেখা দেবে। এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। অনেক ধন্যবাদ। বলো। আমি কি বলবো, আমার তো আচ্ছা একদম প্রবাল দা একটু সময় নেব। আজকে হাওড়া জেলায় তথা পুরো বাংলা পক্ষের একটা খুব আনন্দের দিন, খুব উৎসাহের একটা দিন। তোমার অনুভূতিটা আজকে একটুখানি ব্যক্ত করো। এটা বাঙালি জাতির ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন। তার প্রথম কারণ হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে কোনো কার্টুনিস্টের মূর্তি কোথাও নেই। অনেক বড় বড় কার্টুনিস্টরা ছিলেন এবং বর্তমানে আছেন, যাদের মানে যারা আছেন তাদের মূর্তি স্থাপনের কথা আমি বলছি না, কিন্তু যারা ছিলেন তারাও কিন্তু কার্টুনের জগতের বিশাল ব্যাপার, কিন্তু তাদের মূর্তি কোথাও ছিল না। এই প্রথম বাংলা পক্ষের উদ্যোগে ডুমুরজলা স্টেডিয়ামের সামনে একটা মূর্তি স্থাপিত হলো এবং নারায়ণ দেবনাথ আমাদের শৈশবটা গড়ে দিয়েছেন। তার মূর্তির সামনে দাঁড়িয়ে আমার একটা অন্য ধরনেরই অনুভূতি হচ্ছে, একটা আলাদাই আনন্দ হচ্ছে। এই ধরনের কাজকে অত্যন্ত সাধুবাদ জানাই আমি হাওড়া জেলা কমিটিকে এবং হাওড়া জেলার সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। অনুমতি ইত্যাদি দিয়ে এই সমস্ত প্রশাসনিক কাজে তারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের জানাই রক্তজবা শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা ও বাঙালির পাশে বাংলার শাসক থাকবে, এটা আমরা কামনা করি। বাঙালি সরকার বাঙালির পাশে থাকবে, এটা আমরা কামনা করি। মানস দাকে পেয়েছি আমরা। মানস একটুখানি হালকা করে কিছু বল, আজকে তোমার অনুভূতিটা বলো, তোমার অনুভূতিটা বলো। শুধুমাত্র বিশ্বের বিভিন্ন ছোটবেলা থেকে বড় হয়েছি যখন নারায়ণ দেবনাথের কমিক্স, এইগুলো আমার কাছে সবচেয়ে প্রিয়। তার এই সমস্ত পড়ে পড়ে আমার ছোটবেলা কেটেছে। আজকে তার স্থাপন করলো, তার জন্য আমি একজন বাঙালি হিসেবে ও বাংলা পক্ষের সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি। আমি এর জন্য অত্যন্ত শিক্ষণীয় বটে, অনেক কিছু আমরা শিখতে পারি, ভাবতে পারি, বুঝতে পারি, এবং খাবারটা খুব দরকার। ব্যক্তিগত একটা কথা বলতেন, ভাবার প্র্যাকটিস করো। খাবার প্র্যাকটিস করাটা কিন্তু খুব দরকার, না হলে যে জিনিসটা হবে আমরা জাতীয়তাবাদী, আমাদের জাতি কি, কোনটা আমাদের না, কোনটা দেবো, কোনটা আমরা দেবো, সবকিছু কিন্তু বুঝতে গেলে ভাবার দরকার, আত্মবলম্বী দরকার, এবং আমাদের নিজেদের শক্তি কি, নিজেদের দুর্বলতা কি, সবকিছুই খোলা মনে বদলতা করা দরকার। এই ব্যাপারগুলো আমাদের মধ্যে আসলে তবে কিন্তু আমরা এগিয়ে যেতে থাকবো। আমরা প্রতিযোগিতা যখন করি কারোর সাথে, আমরা দেখতে পাচ্ছি বিজয় চক্রবর্তী মহাশয় এসছেন, আমরা প্রভু নিগমের প্রধান। তিনি যদি ভাবতে চান যে তিনি সাংবাদিক প্রতিযোগিতায়, সেটা বিশ্ব অনুষ্ঠান হতে পারে, অলিম্পিক বা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, এমনকি যদি রাজ্য বা জেলা স্তরে দিতে হয়, তিনি কি অন্য প্রতিযোগিতা কিভাবে অনুসরণ করছে তারপরে নাগালাগান বাংলাদেশি পাচ্ছে না, তিনি নিজে অনুসরণটা বলেন যে কতটা হচ্ছে, যে প্রতিদিন আগের থেকে ভালো অবস্থা আছে থাকা দরকার। তো বাঙালি জাতিকে এইভাবে প্রতিদিন আগের থেকে ভালো অবস্থায় আসার লড়াইটা যদি করে, প্রত্যেক বাঙালি ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে যেভাবেই হোক, দলগতভাবে হোক, সাংগঠনিকভাবে হোক, সেটা যদি করে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আগে এগিয়ে যাবে। বাঙালি সবসময় সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আর সে সময় আমরা জানি বলবো ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই যে বাঙালি আগে ভাবতে পারতো, সেই ব্যাপারগুলোর জন্য কিছু কিছু জিনিসের জন্য হয়তো বাঙালি খারাপ হয়েছে, কিন্তু আসলে সার্বিকভাবে ভালো, কিন্তু বাঙালির জন্য সরাসরি খারাপ। কিরকম? কোন একটা সময় বলে কলকাতায় রাজধানী ছিল, কিন্তু তারপর বিপ্লবী কর্মকাণ্ডের ফলে সরিয়ে নেওয়া হলো দিল্লিতে।
সবাই যেখানে জানেন লর্ড হার্ডিংয়ের শোভাযাত্রা হাতির পিঠে করে যাচ্ছিলেন, ওখানে কিন্তু বোমা মারা হয়েছিল। কারা মেরেছিলেন? তাদের কিন্তু অন্যতম যিনি কারিগর বা পরিকল্পনা করছিলেন তার নাম ছদ্মনাম দিয়েছিলেন বিপুলকর দত্ত। এই নামে হয়তো যাতে চিনতে পারা না যায়। আসলে এই বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু বসন্ত সেইভাবে পবিত্রদাকে একটু ডেকে নেবো সময় দেওয়ার জন্য। পবিত্রদা আর আমাদের 2 মিনিট টাইম নেবো তোমাদের থেকে, ব্যস্ততায় অনেক। এই কর্মসূচিতে, এত বড় একটা কর্মসূচিতে তোমাদের অভিব্যক্তিটা বলো। এত বড় কর্মসূচিতে তোমাদের দুজনের কাজ অন্যান্য সহযোদ্ধাদের তুলনায় প্রত্যেকটা মানুষ যেরকম এগিয়ে এসছে, তোমাদের আজকের অভিব্যক্তিটা বলো। আমাদের জোরে বলবে। আমার অভিব্যক্তি অন্য কিছু নয়, দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরকে, আস্তে আস্তে করতে করতে হয়ে গেছে। এবার পরবর্তীকালে যাতে আমরা আরো অন্যান্য মনীষীদের মূর্তি এরকম একের পর এক বসাতে পারি এবং তাদের মূর্তি থেকে যাতে বাঙালিরা উদ্বুদ্ধ হয়। যেমন আমার খুব ইচ্ছা আছে একজন রাসবিহারী বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আপাতত দরকার, এবং তাদের যে চিন্তা ভাবনা সেগুলো বাঙালির মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বাঙালিরা যাতে তাদের আদর্শে অনুপ্রাণিত হতে পারে, হ্যাঁ, সেই ব্যবস্থা করাটা প্রথম উদ্দেশ্য। এইটা নিয়ে আমার আলাদা কোনো কিছু নেই, সবারই সহযোগিতায় এটা আস্তে আস্তে হয়ে গেছে এবং আরো কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা হয়তো করে ফেলতে পারা যেত, কিন্তু সুন্দর করে করবো বলেই এখন আমরা করিনি। এইটুকুই। দেবাশিস দা, তোমার বলো। কালকে সন্ধ্যাবেলা থেকে তোমাকে দেখছি, তার আগের দিন থেকে তোমাকে দেখছি, প্রত্যেকটা সময় কর্মসূচি বিভিন্ন কাজে তোমাকে দেখা গেছে। আজকের অবস্থা বলো তোমার। আজ একটা ঐতিহাসিক দিন, যে বাঙালি এবং হাওড়াবাসীর কাছে, প্রতিটা বাঙালির কাছে, সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতের প্রতিটা বাঙালির কাছে ঐতিহাসিক দিন। কারণ পৃথিবীর প্রথম, বিশ্বের প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি স্থাপিত হলো। এই নারায়ণ দেবনাথকে আমাদের ছোটবেলায় যাদের মাধ্যমে কেটেছে, বাকুল দিকে, ঠাঁদা বোদা, নন্টে ফন্টে, যাদের কার্টুন দেখে বা পরে আমরা স্কুলে, লাইব্রেরিতে, বাড়িতে, যেখানে পেরেছি। তো এই কাজটা করতে পেরে সত্যিই আমি ভালো লাগছে আমাদের। আমার বিশেষ করে এই 1 মাস ধরে দৌড়াদৌড়ি করে 1 বছর ধরে এটা নিয়ে চলছে, পিছিয়ে 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 খুবই ভালো লাগছে এবং খুব আনন্দিত আছে। অনেক ধন্যবাদ। হয়ে গেছে 1 মিনিট কল্লোল থেকে একটু ডাকবো, এই যে অর্পণকে একটু ডাকবো, কল্লোল দাকে। কল্লোল দা, আজকে এত বড় একটা দিন, একটা আনন্দের দিন, একটা খুশির দিন। অর্পণের কাছে জানতে চাইবো ওর অভিব্যক্তিটা কিরকম, ওর আনন্দটা কিরকম। আজকে সত্যি আমাদের আপামর বাঙালির কাছে একটা ঐতিহাসিক দিন। পৃথিবীতে প্রথম কোনো একজন কার্টুনিস্ট, কমিক শিল্পীর আবক্ষ মূর্তি উন্মোচন করছি আমরা। আমরা হাওড়া জেলা বাংলা পক্ষ এবং বাংলা পক্ষের সমগ্র পরিবার, আপামর বাঙালি, আমরা এই যে এত মহৎ উদ্দেশ্যটা আমরা যে সম্পন্ন করতে পেরেছি, এটা আমাদের কাছে খুব অনেকই গর্বের বিষয়। এবং পৃথিবীতে প্রথম এরকম একজন আবক্ষ মূর্তি, একজন কার্টুনিস্ট, বাংলা কার্টুনিস্টের আবক্ষ মূর্তি উন্মোচন করে আমরা একটা মানুষ, বাঙালির কাছে একটা নতুন সৃষ্টি তুলে ধরার চেষ্টা করছি, যে আগামীতে যাতে আরও বেশি করে এরকম বাঙালি কমিক শিল্পী উঠে আসুক। সেই তাদের কাছে একটা অনুপ্রেরণা হিসাবে আমরা এই আবক্ষ মূর্তিটা উন্মোচন করতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। আর বেশি কিছু বলার নেই, এখানে কল্লোলদা আছে আমার দাদা, কল্লোলদা কিছু বলুন। হাওড়া জেলার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য কল্লোল সরকার বালিতে থাকেন, বালির বিধানসভায় থাকেন, বেলুড়ে থাকেন। বালি এবং বেলুড় মধ্যবর্তী অঞ্চল থেকে এইখানে এসে প্রায় মোটামুটি উল্টো জায়গায় এসে হাওড়া জেলার মধ্যে এত বড় একটা কর্মসূচি, তোমাদের অনুভূতিটা বলো আজকের। একটা কথায়, অত দূর থেকে এসেছি, আসতে পারিনি বেশি দিন, কিন্তু মূর্তিটার পেছনে অনেকেরই অবদান আছে, আমাদের সহযোদ্ধাদের সবারই প্রায় আছে। অর্থনৈতিকভাবেও সবাই সহযোগিতা করেছে, ছোট ছোট সহযোদ্ধা, প্রতিটা সহযোদ্ধা আমাদের অনেক অনেক সাহায্য করেছে। তারপরে নাম না জানা অনেক বাঙালি লোক যারা নারায়ণ দেবনাথের ভক্ত, তারা যে অর্থ সাহায্য করেছে,
আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের সাহায্য ছাড়া এই মূর্তিটা হতো না। হাওড়া পৌর প্রশাসন যারা আমাদের এই মেন জায়গাটা দিয়েছেন আমাদের, তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর নারায়ণ দেবনাথকে আমরা ছোটবেলা থেকে চিনি, পাটুল দিকে খাদা মোদা, নন্টে ফন্টে, কেলটুদা, যাদের স্বপ্ন দেখে আমরা ঘুমোতাম। আমাদের দিনটা শুরু হতো একটা সময় কখন শুকতারাটা আসবে, কখন শুকতারার প্রথম পাতাটা খুলে আমরা দেখবো পাটুলের নতুন কি কাহিনী এসছে, বা কেলটুদার কীর্তি কারখানা, কাণ্ড কারখানা, বা হাদা মোদার কাণ্ড কারখানা, এগুলো দেখবো বলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আজকে সেই হাদা মোদার যে স্রষ্টা, যে পাটুলের যে স্রষ্টা, যে অমর শিল্পী, কার্টুনিস্ট শিল্পী নারায়ণ দেবনাথের যে মূর্তিটা হয়েছে, আমরা তাতে খুব আপ্লুত। বা হাওড়া বাংলা পক্ষকে আমিও তার একটা অংশীদার হিসাবে আমি খুব ভালো লাগছে আজকে এখানে এসে আমার। জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, এর সাথে সাথে আমরা দেখবো অরূপ রায় মহাশয় আমাদের এখানে এসছেন। উপস্থিত আছে আধুনিক সাহিত্যিক নারায়ণ দেবনাথের আবক্ষ মূর্তিতে জয় বাংলা, আলোচনা করছেন। জয় বাংলা, জয় বাংলা। সভাপতি হাওড়া পাশে মাননীয় অরূপ রায় মহাশয়। এবার অবাক মূর্তিতে কাঠুনিস্ট সাহিত্যিক নারায়ণ দেবনাথে অবাক মূর্তিতে মাল্যদান করবেন হাওড়ার মুখ্য সচিব, মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়। সকলের মধ্যে হাতে গর্বা হচ্ছে। জয় বাংলা, জয় বাংলা। এবার কাঠুনিস্ট সাহিত্যিক নারায়ণ দেবনাথে অবাক মূর্তিতে মাল্যদান করছেন ভাস্কর ভট্টাচার্য মহাশয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার দেশে সাহিত্যিক কাঠুনিস্ট নারায়ণ দেবনাথ। একটু বেঁচে নিয়ে আসো না, একটু আসো না। এই হাতটা নামা। আমরা বাংলা পক্ষ থেকে হাওড়া জেলার বাংলা পক্ষ থেকে সদস্যদের পক্ষ থেকে ওটা বন্ধ করতে এতদিন যথাযথ হয় এবং এই মূর্তি গোটা বিশ্বের প্রথম বলে অবশ্যই প্রথম নারায়ণ দেবনাথ আমাদের কাছে আবেগী হবে এবং আমরা গর্বিত আমরা বাসী হিসেবে। এবং আরও বড় কথা হচ্ছে আমার পথ চলতি আমি বহু বছর আগে বাড়িতে আমার যাতায়াত তখন বড় সময় এক হয়েছে আমরা মায়ের তারা এবং প্রথম দিন এই তারা খেয়েছিল মায়ের আগে শিক্ষার বাকি এইসব আমাদের কাছে
পাঠশালা একটা তৈরি করেছিলেন, সেটাও ওরা যখন অসুস্থ হন তখন বললাম ওর সঙ্গে যখন বললেন সমস্ত রাজ্য সরকার এবং তার মৃত্যু যখন হয় তখন আমার কিন্তু উনি আমাদের কাছে চিরকাল বেঁচে থাকবেন। ওনার দৃষ্টি এটা সারা পৃথিবীর শিশুদের যারা বাঙালি শিশু বাংলায় যারা পড়াশোনা করে বাঙালি সকলেই ছিল সারা পৃথিবীতে এটা আমাদের কাছে এবং তার ইতিহাস বাংলা পক্ষের আমি বাংলা পক্ষের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে আগে এবং জায়গা বাজার হয়েছে সবাই হেলিপ্যাডে যান ভিডিও দেখতে পাবেন এবং মূর্তিটা খুব সুন্দর যিনি শিল্পী করেছেন খুব সুন্দর মূর্তির মধ্যে দিয়ে এটা দেখে আমরা ওনাকে মনে রাখবো। তার সঙ্গে ওরা বাংলা সত্যি উদ্যোগটা আজকে দিয়েছে সেটা কি রাজ্য সরকার পাচ্ছে না? রাজ্য সরকার এই বিতর্কে আমি যেতে চাই না। এটা হাওড়া পৌর নিগম জায়গা দিয়েছে করা হয়েছে। এই যে স্বামীজির মূর্তি আমরা বসালাম, স্বামীজির মূর্তি এটা কোনো প্রশ্ন নয় যে সরকার ঠিক পারত না, সরকার তার জন্য অনেক কিছু রাজ্য সম্পাদক বড়বাবু একটু আগে বলেছেন যে হাওড়ায় বা পশ্চিমবঙ্গে যে রাম আছে সে রাম গোপ আছে এবং তার গায়ের রং সবুজ, আর অযোধ্যা যে রাম স্থাপিত হচ্ছে তার গোপ নেই। অযোধ্যা নিয়ে কিছুই বলা হয়নি, যেটা বলা হয়েছে রামরাজা তলায় বাঙালির যে চিরাচরিত রাম প্রতিষ্ঠিত আছেন তার গাত্রবর্ণ সবুজ এবং যেহেতু ঠাকুর শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তার পৌরুষের প্রতীক আছে, তার গোপ আছে, আপনি বিকৃত করবেন না। আমি কিন্তু পশ্চিমবাংলার বাইরে কোনো কিছু নিয়ে কিচ্ছু বলিনি। এই ক্ষেত্রে রাম কি আলাদা হতে পারে? আমরা রামকে দেখে এসেছি, রামের কথা আমরা শুনে এসেছি, আমরা রামায়ণ করেছি, তখনই আমাদের জ্ঞান হয়েছিল বলেই রামায়ণ রাম আমাদের কিন্তু রামকে নিয়ে আমরা রামকে নিয়ে রাজনীতি, রাম রাজনীতি করার জন্য রাম কোনো মঞ্চ করে রাজনীতি করা এই যে একটা কথা যেটা বলেছেন যে একটা রামের গোপ রয়েছে সেটাই আমরা জানি, তাহলে কি আমরা সেটাই দেখে আসছি। রামরাজা তলা 300 বছরের প্রাচীন, আমরা 600 বছরের শহর, 300 বছরের প্রাচীন হচ্ছে রামরাজা তলা এবং এই রাম আমরা দেখে আসছি আমাদের মা বাবার মায়ের হাত ধরে, মায়ের বছর ধরে আমরা গেছি ছোটোবেলায়। তো সেই রামের যে মূর্তি তাতে রামের সবুজ করেছে, সবুজ বর্ণটা এবং তার গোপ আছে, সেই রামকে আমরা দেখে আসছি। এটাই আমাদের রামের সম্বন্ধে আমাদের ধারণা। এবং রামায়ণ পড়ে আমরা যেটা জেনেছি, রামায়ণ পড়ে রামের যে ছবি, রামের যে অবয়ব, এটা আমরা আমাদের মনের মধ্যে
ভাবনা আছে হৃদয়ের মধ্যে, এটাই আমরা চাই, সেটাই আমাদের কাছে। তিনি আমাদের হৃদয় আছে, তিনি আমাদের অন্তরের দেবতা, কিন্তু তাকে নিয়ে আমরা রাজনীতি, তিনি রাম, তিনি বিষ্ণু, তিনি নারায়ণ, তিনি কৃষ্ণ, জয় বাবা, তাকে নিয়ে রাজনীতি করার জন্য নয়, তিনি আমাদের ঘরের মন্দিরে পুজো করার জন্য, তিনি পূজা করেন। আমরা বাংলা পক্ষ হাইলার তরফ থেকে আগত প্রধান অতিথি আমাদের মন্ত্রী সমবায় মন্ত্রী আমরা আমাদের দপ্তর একটু এদিকে আসুন, শোনা যাবে না, এই পাশাপাশি দাঁড়া, এরকম ঠিক আছে। দপ্তর সম্পাদক দেবাশিস বাবু এবং আমাদের শালকিয়া অর্থাৎ উত্তর হাওড়ার প্রতিনিধি আমাদের ঝন্টুদাকে পেয়েছি। আজকে আপনাদের এক এক করে আমি অনুভূতিটা জানতে চাইব, এত বড় একটা কর্মসূচি আপনাদের সাথে, যিনি যার ছবি সেই বিশ্ববরেণ্য কার্টুনিস্ট শ্রী নারায়ণ দেবনাথ বাবুর মূর্তি উন্মোচন করেছে হাওড়া বাংলা পক্ষের তরফ থেকে। আজকে আপনাদের অনুভূতিটা এক এক করে আমি জানবো, এই জোরে বলবে। নমস্কার, জয় বাংলা। আমি দেবাশিস হাওড়া দপ্তর সম্পাদক। নারায়ণ দেবনাথ মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠা ছিল। আমাদের এই প্রসঙ্গে অমরবাবুর নাম করতে হয়। অমর ঘোষ ওনারই উদ্যোগ এবং ওনারই প্রথম চেষ্টা শুরু করেন এবং সেই সময় তিনি আমাদের সম্পাদক ছিলেন। সেও কিছুটা চেষ্টা করেছিল, যদিও সেই সময় আমরা সম্পূর্ণ করতে পারিনি। তো অবশেষে আজকে আমরা সফল হলাম, খুব ভালো লাগছে। মানে সাংবাদিকদের ভাষায় যেটা বলা যায়, মুখে চওড়া হাসি। এবং হাওড়ার পৌর প্রশাসক এবং সুজয় চক্রবর্তী মহাশয়, ভাস্কর ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন পৌরপিতা এবং মন্ত্রী শ্রী অরুণায় মহাশয়, এনাদেরকে আমি হাওড়া বাংলা পক্ষের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্থান নির্বাচন ইত্যাদি বিষয়ে আমাদের সহযোগিতা করবার জন্য। এবং হাওড়া বাংলা পক্ষের প্রত্যেকটি সহযোদ্ধা, শুধুমাত্র জেলা কমিটির সদস্যরা, যারা সহযোদ্ধা, সদস্য, সমর্থক, যারা নিজেদের জন্য সময় দিয়েছেন, চেষ্টা করেছেন, টাকা পয়সা তুলেছেন, যারা আমাদের টাকা পয়সা দিয়েছেন, এদের সবাইকে এবং একই সঙ্গে সর্বোপরি সম্পাদক প্রতিদিন প্রায় আক্ষরিক অর্থে পার্টি অ্যাকাউন্টে পড়ে থেকে কিন্তু এই বেদি এবং মূর্তি নির্মাণ তৈরি করিয়েছে। তাদের সবাইকে আমার জন্য আমি জানাই রক্তজবা শুভেচ্ছা। ঠিক আছে, জয় বাংলা। ঝন্টুদা, স্বল্প কথায় তোমার অভিব্যক্তি। ভাষায় প্রকাশ করা যাবে, কারণ হচ্ছে আমি আমার ভাইজির সঙ্গে বেশ কিছু বছর আগে, বছর 15 আগে আমি বসে একসাথে সকালবেলা ব্রেকফাস্ট করতাম আর এই নন্ডে ফন্ডে, মাটুল দি গ্রেট, এই সমস্ত জিনিসগুলো দেখতাম। তখন ওকে পরিচয় করেছিলাম যে জানিস তিনি যে চরিত্রগুলো সৃষ্টি করেছেন, তিনি কিন্তু আমাদের এই জেলাতেই থাকেন এবং শিবপুরে থাকেন ওনার বাড়ি। তো খুব উৎসাহিত। আজকে আমার ভাইজি থাকলে খুব আরও আনন্দ পেত। ভাইজি এখন একটু দূরে আছে, বাগনানে আছে। তো সেই ওনার আজকে আবক্ষ মূর্তি উন্মোচনে বাংলা পক্ষর যে উদ্যোগ, সেখানে থাকতে পেরে নিজেকে খুব আনন্দ বোধ করছি। আমি চাইব এই কার্টুনিস্টের, উনি কার্টুনের মাধ্যমে মানুষকে যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছে, সেই বার্তা যেন প্রতিটি বাংলার তথা সারা বিশ্বের শিশুদের কাছে পৌঁছায় এবং সেইগুলো যেন আগামী দিনে, এটা আমার জয় বাংলা, জয় নারায়ণ দেবনাথ। ভালো থাকবেন, আমাদের মধ্যে থাকবেন, সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। নমস্কার। আমরা কৃতজ্ঞ করছি। জয় বাংলা। জয় বাংলা। Oh.
জয় বাংলা। আজকে আমরা এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান করব, ওখানে মূল অনুষ্ঠান হয়ে গেছে। আমি এখন অনুরোধ করব আমাদের হাওড়া জেলা কমিটির সম্পাদক মিঠুন মণ্ডলকে আসন গ্রহণ করতে, এবং আমি সঞ্জয়কে বলবো, জেলা কমিটির সদস্য সঞ্জয়কে বলবো আমি যে মোবাইলটা কাউকে ধরিয়ে দিতে এবং ভাস্কর বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে। ভাস্কর বাবু খুলে রাখবি তো। জয় বাংলা। এরপর আমি অর্পণকে বলবো আমাদের একদিন সব বাঙালির হবে, একদিন সব বাঙালির হবে বইটি ভাস্কর বাবুর হাতে তুলে দিতে। আমি এরপরে বলবো হাওড়া জেলা পর্যবেক্ষক এবং শীর্ষ পরিষদ সদস্য শ্রী মনন মণ্ডল, তাকে বলবো হাওড়া জেলার তরফ থেকে এবং দেবাশিসদাকে এবং দেবাশিসদাকে এবং প্রশান্তদাকে বলবো যোগ্যভাবে এই ক্যালেন্ডারটি তুলে দিতে, এবং এই ক্যালেন্ডারটি খুলে দেখাতে বলবো। এটা কিন্তু যে কোনো ক্যালেন্ডার নয়, ঠিক আছে? এই ক্যালেন্ডারে স্থান পেয়েছে প্রথমেই হাওড়া জেলার বিখ্যাত বাঙালি পুঁজিপতি আলামোহন দাস এবং দ্বারকানাথ ঠাকুর। আমরা বাঙালি পুঁজির যে আবাহন করা দরকার, অন্নপূর্ণা দাস বুড়িমা চকলেট বোম যে তার, এবং অবশ্যই আচার্য পূর্ণচন্দ্র রায় সেইটা। এবং আমি যেটা বলতে চাই, এখানে যে দিনগুলি রয়েছে এটা কিন্তু সাধারণ ক্যালেন্ডারের দিন নয়। আমি একটু পড়ে দেখাই, ঠিক আছে? সেগুলো হচ্ছে টুসু এবং বাংলায় আমাদের প্রতিষ্ঠা দিবস, বাংলা পক্ষ দিবস, স্বামীজির জন্মদিন, টুসু পরব, পৌষ পার্বণ, নেতাজি জন্মজয়ন্তী, সাধারণতন্ত্র দিবস, শিলা রায়ের জন্মদিন, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শিবরাত্রি, শ্রীরামকৃষ্ণ তিথি, দোলযাত্রা, গুড ফ্রাইডে, ঈদ উল ফিতর, নীল ষষ্ঠী, চড়ক পুজো, নববর্ষ, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, মে দিবস, রবীন্দ্র জয়ন্তী, অক্ষয় তৃতীয়া, শিলচর ভাষা শহীদ দিবস, বুদ্ধ পূর্ণিমা, নজরুল জয়ন্তী ও রাসবিহারী বসুর জন্মদিন, ঈদুজ্জোহা, হুল দিবস, রথযাত্রা, মহরম, প্রফুল্লচন্দ্র জন্মদিবস, স্বাধীনতা দিবস ও ঝুলন যাত্রা এই বছর পড়েছে, রাখি বন্দর, শরৎচন্দ্র বসুর জন্মদিন, বিশ্বকর্মা পুজো, বিদ্যাসাগরের জন্মদিন যেটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি, মহালয়া, দুর্গাপুজোর পুরো পিরিয়ডটা, লক্ষ্মী পুজো, কালী পুজো, পশ্চিমবঙ্গ ঐক্য দিবস যেদিন পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হয়, আবার বিহার থেকে ফেরত আসে, ভাতৃদ্বিতীয়া, চিত্তরঞ্জনের জন্মদিবস, জগদ্ধাত্রী পুজো, বিরসা মুন্ডার জন্মদিবস, গুরু নানক জয়ন্তী, বেগম রোকেয়ার জন্মদিবস, বড়দিন। আপনি বুঝতেই পারছেন একটু অন্যভাবে সাজানো হয়েছে ক্যালেন্ডারটিকে। আমরা গর্বিত। এবং আমি যেটা বলতে চাই, ভাস্কর বাবু, সুজয় বাবু, তাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এই মহতি প্রকল্প এটিকে কিন্তু সাকার করতে পারতাম না। তাকে অনেক অনেক শুভেচ্ছা বাংলা পক্ষের তরফ থেকে। জয় বাংলা। ঠিক আছে, ভালো থাকবেন। এরপরে আমি ডেকে নেব, মঞ্চে ডেকে নেব আমি মনন মণ্ডল, শীর্ষ পরিষদ সদস্য, প্রবল চক্রবর্তী, দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক, মিঠুন মণ্ডল অলরেডি আছে। এসো, বসে পড়ো। এবং আজকে হাওড়া জেলা পর্যবেক্ষক মনন মণ্ডলের জন্মদিন, জানিয়ে ঠিক আছে? এবার আমি সঞ্চালনা করার দায়িত্ব দেবাশিস বাবু, দেবাশিস
দেবাশিস বসু হাওড়া জেলার দপ্তর সম্পাদক, তার হাতে তুলে দিতে চাই। নমস্কার, জয় বাংলা। আজকে এই অত্যন্ত আনন্দের দিনে আমরা আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথি, শুধু বিশিষ্ট আসলে অতিথি বলাটা ভুলের, আমাদের প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, সবাইকেই আমরা ভালোবেসে আপন করে নেব, বরণ করে নেব। তো আমি হাওড়ার বালি বিধানসভার প্রতিনিধি শুভময়কে অনুরোধ করছি যে গর্গ চট্টোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এবং গর্গ চট্টোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের বালি বিধানসভার প্রতিনিধি শুভময় চক্রবর্তী। গর্গদাকে পেয়ে আমরা বাংলা পক্ষ হাওড়ার তরফ থেকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। গর্গ চট্টোপাধ্যায়কে বরণ করে নেওয়া হচ্ছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের মধ্যে উপস্থিত আছে শীর্ষ পরিষদ সদস্য এবং হাওড়া জেলার পর্যবেক্ষক শ্রী মনন মণ্ডল। মননের হাতে পুষ্পস্তবক দিয়ে ওকে বরণ করে নেবে আমাদের হাওড়া জেলার সম্পাদক শ্রী মিঠুন মণ্ডল মহাশয়। মানুষ বিভিন্ন ভাবে তো জন্মদিন পালন করে, কেউ বাড়িতে বন্ধু বান্ধবদের দেখে আনন্দ করে, কেউ হয়তো কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে গিয়ে। তো মনন জাতীয়তাবাদী নেতা এবং জাতীয়তাবাদী ভাবেই আজকে বাবু জন্মদিন পালন করছে। এটা নিশ্চয়ই মননের জীবনে একটু স্মরণীয় হয়ে থাকবে, একটা বিশাল বিরাট অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে। জয় বাংলা। আচ্ছা, মিঠুন কিছু বলবে। আজকে এই বাংলা পক্ষে এসে আমাদের দাদা ভাই বন্ধু মিলে একটা পরিবার তৈরি হয়ে গেছি আমরা। এর মধ্যে একটা ভালো বন্ধু পেয়েছে, তার নাম মনন মণ্ডল। আজকে তার জন্মদিন, তার শুভেচ্ছা এইভাবে আমি সবার মাধ্যমে প্রকাশ করছি। সবাইকে জোরে জোরে একটু করতালি করবেন। জয় বাংলা। জন্মদিন ভাই, তোমার দীর্ঘায়ু হোক, খুব ভালো থেকো। আমাদের মধ্যে একজন ভীষণ বর্ণময় মানুষ উপস্থিত আছেন। বেশিরভাগ সময় দেখি কালো পোশাকে, কালো ধুতি পাঞ্জাবি পরে, বা আজকেও কালো পরে এসছেন। তো কালো আসলে আমরা বিজ্ঞানের ভাষায় 7টা রঙই শোষণ করে, ওনার হৃদয়ে কিন্তু 7টা রঙই শোষিত আছে। উনি খুব রঙিন মানুষ এবং খুব মজার মানুষ, খুব আনন্দের মানুষ। উত্তর 24 পরগনা জেলা সম্পাদক দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শ্রী প্রবাল চক্রবর্তী মহাশয়। মানুষ ভট্টাচার্যকে অনুরোধ করব ওনাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী মহাশয়, প্রবালদা আমাদের বড় প্রিয় মানুষ, প্রিয়জন। তো প্রবালদাকে আমি অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য।
জয় বাংলা। আসলে আজকে এখানে আসবার আগ্রহটা আমার অত্যন্ত প্রবল হয়েছে এই জন্যই যে নারায়ণ দেবনাথকে আমি অনেক ছোটবেলা থেকে নিজের হ্যালো বলবো নারায়ণ দেবনাথকে অনেক ছোটবেলা থেকেই আমার নিজের স্রষ্টা বলে মনে হয়, কারণ আমি অনেকটা কেলটুদা। যারা আমাকে স্কুল জীবন থেকে চেনে সেরকম লোকজন অনেকে আছেন বাংলা পক্ষে, যাদবপুর বিধানসভায় আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে যে আমি বাস্তবেই কেলটুদা। আমি যা বলি, আমি যা আঁকি, সবটাই কার্টুন হয়ে যায়, কারণ কার্টুন তো কার্টুনই রচনা করে। কিন্তু একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্টুনের বাংলাকে অনেকে বলেন ব্যঙ্গচিত্র, এটা বোধহয় সঠিক নয়। কার্টুন একটা অত্যন্ত ধারালো রাজনৈতিক অস্ত্র। আমরা বিভিন্ন দেশে ইতিহাসে আমরা দেখেছি যে কার্টুন কিন্তু সমাজ পরিবর্তনের একটা যন্ত্র। বহু ক্ষেত্রে কার্টুন এতটাই প্রভাব বিস্তার করে, কার্টুন এতটাই ভারী যে তার দ্বারা নানান রকমের পরিবর্তন সম্ভব। আরেকটা জিনিস সেটা হচ্ছে কার্টুন শৈশবের সাথী। মূলত কার্টুনের হাজারো এক রকমের ধারা আছে, কিন্তু মূলত শৈশবের সাথী। কাজেই শৈশবকে গড়ে দেবার ক্ষেত্রে একটা বিরাট রূপ সম্পন্ন প্রচন্ড শক্তিশালী কার্টুন আমার সহায় হবেন, নাকি কপালে একটা গেরুয়া তিলক দেওয়া, গেরুয়া রঙের ধুতি পরা একটা বাচ্চা সে আমার সহায় হবে? এটা কিন্তু আমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, শিশুর মস্তিষ্ককে, মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। যে সমস্ত কার্টুনগুলো বর্তমানে বাজারে চলছে, মূলত হিন্দুস্তানি কার্টুনগুলো, তার ভেতরে কিন্তু সাম্প্রদায়িকতার বীজ নিহিত আছে। একটু খেয়াল করলেই সেগুলো বোঝা যায়, তার ভেতরে সাম্প্রদায়িকতার বীজ নিহিত আছে। যারা খারাপ লোক, যাদেরকে কার্টুনে খারাপ লোক হিসেবে দেখানো হচ্ছে, তাদের যে কোনো একটা কারণেই গোঁফ নেই, দাঁড়িয়ে আছে। যারা ভালো লোক তারা তিলক পরা, ধুতি পরা। এই বিষগুলো কিন্তু হিন্দুস্তানি কার্টুন আমাদের শিশুদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। নারায়ণ দেবনাথের ভেতরে এই বিষ ছিল না, নারায়ণ দেবনাথের হাতে এই বিষ ছিল না, নারায়ণ দেবনাথের কলমে এই বিষ ছিল না, নারায়ণ দেবনাথের কার্টুনেও এই বিষ ছিল না। আমাদের সচেতন হতে হবে। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সাধারণ সম্পাদক আগেই বলেছেন, সবটাই পুঁজির সঙ্গে জড়িত। আমরা যত বেশি পুঁজি এখানে নিবেশ করতে পারবো, তত ভালো কার্টুন আমরা তৈরি করতে পারবো। জাপানের কার্টুন সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত, তার কারণ হচ্ছে জাপান কার্টুনের পেছনে প্রচুর পুঁজি নিবেশ করে। আমাদের কিন্তু সেই জায়গাটাও গড়ে তুলতে হবে। আমি নাম করে বলছি না, কিন্তু আমি নিজে দেখেছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু কার্টুনিস্ট, লকডাউনের পর থেকে তিনি পাখির ছবি দিয়ে ল্যাম্পশেড আঁকা শুরু করলেন। বোঝা যাচ্ছে কেন? কার্টুন বেচে সংসার চলছে না, ল্যাম্পশেড বেচতে হচ্ছে। যেমন একজন বিখ্যাত গায়িকা, তিনি শাড়ি বিক্রি করতেন, ঠিক সেই প্রতিফলন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি।
কার্টুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কথাটা আজকে সাধারণ সম্পাদক এখানে বলেছেন, আমি আশা করব সেই বিষয়টা আমরা বাস্তবেই করে উঠতে পারবো এবং তার মধ্যে যদি আমি অংশগ্রহণ করতে পারি আমি অত্যন্ত খুশি হব। কার্টুনিস্টদের নিয়ে একটা সম্মেলন, এবং সম্মেলন মানে তো আমাদের ক্ষেত্রে বাংলা পক্ষের ক্ষেত্রে কখনোই কার্টুনিস্টদের সম্মেলন মানে কার্টুনিস্টরা এসে গালভরা বক্তব্য দিয়ে চলে যাবেন সেটা নয়। তাদের রুটি রুজির ব্যবস্থা, তাদের ভাত কাপড়ের প্রসঙ্গটা সেখানে উঠবে। পুঁজিনিবেশ দরকার কার্টুনের জন্য। এই একমাত্রিক কার্টুন, যে কার্টুন নড়ে না চড়ে না, সেই কার্টুন এই দুনিয়ায় চলেও না। তাহলে তো আমাদের ভাবতে হবে যে কিভাবে কার্টুনকে আমরা আরো উন্নত করব। আজকে একজন অত্যন্ত বিখ্যাত কার্টুনিস্টকে আমার সঙ্গে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তার যেহেতু বইমেলাতে নিজস্ব স্টল রয়েছে সেখানে সে ব্যস্ত থাকবে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যে আমার সংশ্লেষে, আমার সম্পর্কে যতজন কার্টুনিস্ট আছেন তাদের সবাইকে জড়ো করবার, উদ্বুদ্ধ করবার দায়িত্ব আমি নারায়ণ দেবনাথের মূর্তির সামনে দাঁড়িয়ে নিলাম। জয় বাংলা। জয় বাংলা। প্রবাল চক্রবর্তী মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ ওনার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের এর পরবর্তী বক্তা আমাদের হাওড়া জেলার পর্যবেক্ষক এবং শীর্ষ পরিষদ সদস্য শ্রী মনন মণ্ডল। জয় বাংলা। আজকে আমাদের যে নতুন প্রজন্মের সমস্যা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো চেতনার দখল। হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের নতুন প্রজন্মের চেতনার দখল নিচ্ছে। এই কথাটা কেন বলছি? এবছর আমার চন্দননগরে বাড়ি, জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে কিছু অতিথি আসেন। তার মধ্যে একজন, এটা শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি, একটি বাচ্চা ছেলেকে নিয়ে এসেছে, খুবই বাচ্চা, মানে 10-12 বছর এরকম হবে। সে বাংলা বোঝে না এমন নয়, বাংলা বলতে পারে না এমন নয়, কিন্তু সে যখন বলছে এবং তার মাঝে হয়তো 40% কথা হচ্ছে বাংলা, 60% হিন্দি, কখনো 40% হিন্দি, 60% বাংলা, পুরোটা কিছুতেই মানে তার যে পরিবেশ, তার যে জীবনের যে প্রতিদিনের যা যা কিছু আমাদের চারপাশে প্রতিদিন যা যা কিছু হয়, এই যে আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা, এইটা তার হিন্দি দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে। সে খাবার থেকে শুরু করে, জল থেকে শুরু করে, টিভির কার্টুন থেকে শুরু করে সমস্ত কিছুতে সে হিন্দির মাধ্যমে। এবার আমি একটু বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা কি। সে হচ্ছে প্রতিদিন নিয়ম করে ছোটা ভীম দেখে, প্রতিদিন সে ছোটা ভীম দেখে, এইটি সে ভোলে না। এবং ছোটা ভীম প্রতিদিন যেমন সে ছোটা ভীম দেখে, তেমন ছোটা ভীম প্রতিদিন তার চেতনার একটু একটু করে দখল নিচ্ছে। তাকে বাঙালি থেকে একটি সম্পূর্ণ অন্য ভাষা, যার সাথে তার মাতৃভাষার কোনো সম্পর্ক নেই, সেই ভাষার দিকে চালিত করছে ধীরে ধীরে। এইভাবেই কিন্তু চেতনার দখল হয় ধীরে ধীরে। আমরা যারা আজকে আমাদের যে প্রজন্ম, আমাদের থেকে একটু ছোট, একটু বড় বয়সে, আমাদের প্রজন্মে একজন নারায়ণ দেবনাথের মতো একজন মানুষ ছিলেন, যিনি আমাদের বাটুল দি গ্রেট, হাদাবোদা, নন্টে ফন্টের মতো এতগুলো কার্টুন ক্যারেক্টার দিয়েছিলেন, যার ফলে আমাদের কোনোদিন ছোটা ভীম, মোটা পাতলুর দরকার পড়েনি। কিন্তু আজকে আসলে সবকিছুর সাথেই পুঁজিও জড়িত থাকে। আমাদের এই হাদাবোদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এগুলো নিয়ে কত সুন্দর সিনেমা হতে পারে, কত সুন্দর কার্টুন হতে পারে, কত সুন্দর যেরকম হয় এগুলো, ছোটা ভীম ইত্যাদিগুলো কত সুন্দরভাবে হতে পারে। কিন্তু এই বিষয়ে পুঁজি, এই বিষয়টাকে
মানে এগুলো করার জন্য যে একটা পুঁজি ইনভেস্টমেন্টের দরকার আছে সেগুলো করার নেই। যার বাড়ির ছেলে মেয়ে সারাদিন ছোটা ভীম দেখে সে তো নিশ্চয়ই হাঁদা মোদা ইনভেস্ট করতে চাইবে না, তাই না? তো ফলে আমাদের কিন্তু এই যে চেতনা দখল হচ্ছে ধীরে ধীরে, এই চেতনা দখল হওয়া কিন্তু আটকাতে হবে। আমাদের মতো আমাদের প্রজন্মের যাদের সামনে একটা বাটুলদি গ্রেড ছিল, আমরা বইতে পড়েছি, আমাদের সময় টিভি মিডিয়াটাও খুব লিমিটেড ছিল, আমাদের সময় কিন্তু টিভিটা খুব সহজলভ্য ছিল না। আজকে কিন্তু টিভি মোবাইল এগুলো খুব সহজলভ্য। ফলে আমরা যেটা বইতে পড়েছি, আমাদের সময় যেমন বইটা পড়াটাই কার্টুন পড়া বা খবরের কাগজে বেরোতো বিভিন্ন ভাবে, তেমনি এখন হয়ে গেছে সেটা টিভি মোবাইল। এই মাধ্যমগুলোতেও কিন্তু বাংলা কার্টুন, হাদাবোদা নন্টে ফন্টের মতো বাংলা কার্টুন থাকতে হবে, না হলে আমাদের নতুন প্রজন্মের চেতনা পুরোপুরি দখল হয়ে যাবে। এই চেতনা দখল হওয়া কিন্তু আমাদের আটকাতে হবে। চেতনা দখল একবার হয়ে গেলে এটা কিন্তু আর বদলানো যাবে না। আমাদের চেতনায় কোথাও ছোটা ভীম নেই, আমাদের চেতনায় কোথাও মোটু পাতলু নেই, কিন্তু আজকের ছেলেমেয়েরা যারা বাটুলদি গ্রেটের একটা অডিও ভিজুয়াল যেটা হয়, ঠিক যেভাবে ছোটা ভীম হয়, মোটু পাতলু হয়, সেরকম যদি থাকতো তাহলে আমাদের কিন্তু দেখানোর মতো কিছু একটা থাকতো। আমরাও ছোটবেলায় দেখেছিলাম, তখন ডিডি চ্যানেলে হতো হাদা মোদা বলে একটা ছোট্ট 8 ঘন্টা সিরিয়াল হতো। এখন সেসব হয় না কিছু, সেই কন্টেন্ট গুলোও কোথায় আছে নেই কেউ জানে না। তো ফলে আমরা বাংলা পক্ষ থেকে যেটা সবসময় বলি, চেতনার দখল আমাদের আটকাতে হবে। আমাদের নারায়ণ দেবনাথের মতো বাংলার, আজকে এখানে হাওড়ায় আমরা পৃথিবীতে প্রথম নারায়ণ দেবনাথ, যিনি বাংলা কমিক সাহিত্যকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন, তার আমরা প্রথম মূর্তি আজকে এখানে আমরা বসালাম। আমরা চাই, বাংলা পক্ষ চায়, বাংলার জেলায় জেলায়, বাংলার কোনায় কোনায় নারায়ণ দেবনাথের হাজার হাজার মূর্তি, যাতে বাংলার কোনো এলাকায় ছোটা ভীম মোটু পাতলু নতুন প্রজন্মের চেতনার দখল না করতে পারে। আমি এটুকুই বলবো, সময় খুব কম। আমরা সেই বাংলা দেখতে চাই যে বাংলায় হাদা ভোদা বাটুলদি গ্রেড নন্টে ফন্টে মিলে মোটু পাতলুকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে পারে। জয় বাংলা। এরপর আমি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অর্ঘ্য চট্টোপাধ্যায়কে কিছু আবার বলার জন্য অনুরোধ করব। জয় বাংলা, জয় বাটুল। একটু কাছে নিয়ে এসো না, বাটুলের তো জয় হবে, তাই না? আজকে হাওড়ার মাটিতে, বাংলার মাটিতে, হাওড়ার ভূমিপুত্র, বাংলার ভূমিপুত্র, বাঙালি জাতির অমর কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মূর্তি আমরা স্থাপন করলাম বিশ্বে প্রথম। একটু আগে যখন মিডিয়া ছিল, ওরা জিজ্ঞেস করছিল বিশ্বে প্রথম এই কথাটা বলছেন কেন। মাননীয় মন্ত্রী অরূপ রায় যখন এসেছিলেন, তাকেও জিজ্ঞেস করা হলো, এরা বলছে বিশ্বে প্রথম, ব্যাপারটা কি? আরে আমরা বিশ্বে একখানা জাতি, এদিকে বাংলাদেশ, এদিকে বিহার, ওদিকে সিকিম, এইটুকু আমরা না। এই পশ্চিমবঙ্গে বাঙালি বিশ্বে একখানা জাতি, ঠিক আছে? আমাদের ব্যাপ্তি অনেক বড়, মানে বিশ্বে আমাদের প্রভাব, বিশ্বে আমাদের গণনা করা, সেই জিনিসগুলি যেহেতু আস্তে 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 আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, আমাদের একখানা কুয়োর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের একখানা, হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ আমাদের একখানা কুয়োর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং ওই কুয়োর মুখে একখানা ডালা দিয়ে দিয়েছে। সে ডালার মধ্যে আবার চাঁদ, সূর্য, তারা, মেঘ এগুলো এঁকে দিয়ে
দিয়েছে, যাতে কিনা আমরা কুয়োর মধ্যে পড়ে থাকবো, কিন্তু ওপরে দেখলে মনে হবে না আকাশ খোলা, কিন্তু ডালার তলায় আঁকা আসলে, ওটা আসল না। বাংলা পক্ষ এই সময় বাটুলের আবাহন করতে চায় যে কুয়োর মধ্যে থেকে ঝাঁপ মারবে, ডালা ফাটিয়ে আসল দুনিয়া, আসল আকাশ, আসল সূর্য, আসল তারা, সেই বিশ্বে এসে বলবে হ্যাঁ আমি বাঙালির বাচ্চা। বাংলা। এই কারণেই তো বাটুল, এই কারণেই বাটুল। বাটুলের সঙ্গে কার্টুনে দুজন চরিত্র থাকতো, এই চরিত্রের নাম বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন, অদ্ভুত ব্যাপার। এই চরিত্র দুটোর নাম কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন। বাটুল বাটুল, ঠিক আছে। যেরকম একজন কিছু কিছু লোকের কাছে শুনি এটা জগা, আর কি আরেকজন কি, একটা শুনলাম বিচ্ছু এবং বজ্জাত, ঠিক আছে। আমি বিচ্ছু এবং বজ্জাত শুনেই বড় হয়েছি, কিন্তু এই নামগুলো আসলে কোথাও পাওয়া যায় না। দেখো বাঙালি নামকরণ করে নিয়েছে এই চরিত্রগুলো এতটাই নিজের, বিচ্ছু এবং বজ্জাত, ঠিক আছে। ওই একজন এরকম, আর একজন একটু গোল মতো, মানে বাটুলের মতোই কিন্তু রোগা রোগা। আমার মনে পড়ে বিচ্ছু এবং বজ্জাত একটা সময় একদিন যে বিয়ে করে বিয়ে বাড়ি থেকে একজন ফিরছে, একটা কার্টুন, অনেক স্মৃতি এসে যাচ্ছে। বিয়ে বাড়ি থেকে ফিরছে, বলছে এত খাওয়া দাওয়া করেছি, সব গয়না পড়ে আছে, হাঁসফাঁস করছে, একজন মহিলা বলছে। হঠাৎ বিক্রম বয়ে এসে ছুরি ধরালো, আপনি গয়নাগুলো দিয়ে দিন, ওজন কমে যাবে, আর হাঁসফাঁস করবেন না। আরেকজন ছেলে ছিল সঙ্গে, তাকে বলে তরমুজ ফাঁসিয়ে দেবো, ঠিক আছে। আজকের দিনে হাওড়ার মাটিতে যদি কেউ ভোজালি হাতে চমকায়, সে বাংলা বলে না, তরমুজ তো দূরের কথা, তাই না। সারা বাঙালি ভাগই আছে এইসব টাইপের। আমি বলছি না যে কাউর ওখানে ঠেকানো উচিত, বলছি না সে কথা, কিন্তু যে ঠেকায় যদি বহিরাগত হয়ে যায় তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা। সেই অবস্থাটার মধ্যে আজকে আমরা রয়েছি। আমাদের হাদা ভোদা এতটাই আইকনিক হয়ে গেছিল, আমি কিন্তু পাস্ট টেন্সে বলছি, যে ওটা হাদা টাইপের বলতে কিন্তু নারায়ণ দেবনাথের সৃষ্টির মুখটা ভেসে উঠত। ভোদা এটা বলতেই সে একটু গোল মোটকা টাইপের হবে, এটা কে বলেছে? সেই বিখ্যাত সিন, একটা ষাঁড় তাড়া করেছে, ভোদা দৌড়চ্ছে, হাদা ল্যাম্পপোস্টে উঠে পড়েছে, এই তো। আমরা কিন্তু আর কিন্তু ষাঁড় দেখে ভয় পাবো না, আমরা ষাঁড়ের পিঠে চড়ে বসবো, ভোদা ষাঁড়ের পিঠে চড়ে বসবে, হাদাকে বলবে তো চাপ নেই, তুই ল্যাম্পপোস্ট থেকে নেমে আয়। এবং এই ষাঁড় নিয়ে কিন্তু আমরা দাপিয়ে বেড়াবো, ঠিক আছে। ধর্মের ষাঁড় সব জায়গায় যেতে পারে, কোন জায়গায় খালি রাখা হবে না। গঙ্গার দুপারে একটা বর্গ ফুটও কিন্তু খালি থাকবে না, সব এই ষাঁড় বুঝে নেবে। হাদা ভোদার জাতির জন্য, বাটুল দিগেটের জাতির জন্য, নন্টে ফন্টের জাতির জন্য। মনে পড়ে সুপারিনটেন্ডেন্ট কেলটুদা, নন্টে ফন্টে, বাঙালি স্যার সুপারিনটেন্ডেন্ট, তাই তো। এখন নতুন সব স্কুল দিল্লি বোর্ডে, কোথাও ছিল লেখা ছিল না যে সুপারিনটেন্ডেন্ট স্যার পশ্চিমবঙ্গ বোর্ডের একখানা স্কুলের, কোথাও লেখা ছিল? লিখতে হতো না, ও বোঝা যাচ্ছিল।
বাঙালি ছেলেরা স্বমহিমায় খেলছে পড়ছে বদমাইশি করছে, স্যার তাদের ভাঙছে, আবার পরে বলছে যে আজকে কেক হয়েছে তোরা নিয়ে যা। সব মিলিয়েই তো আমরা এসব দিল্লি বোর্ড দিয়ে হবে, দিল্লি বোর্ড এই চেতনা করবে। দিল্লি বোর্ড আমাদের শিশুদের দখল নিচ্ছে যখন তারা স্কুলে যাবে, যাতে কিনা কোন বাঙালি শিশুও দিল্লি বোর্ডে গিয়ে বাঙালি হিসেবে গর্বিত হতে পারবে না। সে শুধু জানবে দিল্লির কে রাজা ছিল। সে কনিষ্কর কথা জানবে, সে আকবরের কথা জানবে, সে সমুদ্রগুপ্তের কথা জানবে, সে হর্ষবর্ধনের কথা জানবে, কিন্তু সে শশাঙ্কর কথা জানবে না, সে প্রতাপাদিত্যের কথা জানবে না, সে আলাউদ্দিন হোসেন শাহর কথা জানবে না, সে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা জানবে না, যে বলেছিল বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। জানবে না, আমরা জানাবো। আমরা এই মাটি থেকে দিল্লি বোর্ড উৎখাত করব। আমরা এই বাংলার মাটিতে পশ্চিমবঙ্গ বোর্ড ছাড়া অন্য কোন বোর্ড আর রাখবো না। আমরা সেই ভবিষ্যতের জন্য লড়াই করব। জয় বাংলা। অন্য কোন বোর্ড না। অনেক আবার জিজ্ঞেস করা মাদ্রাসা বোর্ড, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, আরে আমাদের সব হোমওয়ার্ক করা আছে। আমরা যারা মাদ্রাসা বোর্ড সম্বন্ধে জানেন না তাদের জানা উচিত, সেখানে ইংরেজি, বাংলা, অঙ্ক, মানে মাধ্যমিকে যা যা পড়ানো হয় সেগুলোই পড়ানো হয়, সঙ্গে একটা ধর্মশিক্ষা সাবজেক্ট থাকে। এবং মাদ্রাসা বোর্ডে যারা হিন্দু পড়ে, জেনে অবাক হবেন, তারা ওই ধর্মশিক্ষার ওইটা পড়তে হয় না। দরকার পড়লে আমরা সেটাকে এর মধ্যে ইনক্লুড করে নেব। পশ্চিমবঙ্গ বোর্ড যে যে চাইবে ইলেকটিভ সাবজেক্ট থাকবে, কারুর প্রতি যে যা পড়তে চাইবে পড়বে, কিন্তু এক ছাতার তলে পড়বে। বাংলা পক্ষ তো অন্যরকম বোর্ড চায়, শুধু পশ্চিমবঙ্গ বোর্ড নামে না। আমরা তো চাই যে স্কুলে নারায়ণ দেবনাথের কার্টুন পড়ানো হোক, তাই না? স্কুলে যদি শরীর শিক্ষার ক্লাস থাকতে পারে, তাহলে মানসিক শিক্ষার ক্লাস থাকবে না কেন? চেতনা তৈরির ক্লাস থাকবে না কেন? তাই না? আমরা অনেক স্বপ্ন দেখি। এটা তো গেল স্কুলে যাওয়ার পরে। স্কুলে যাওয়ার আগে এই মোটা পাতলা ছোটা যেগুলো হয়েছে, এগুলো দিয়ে বাঙালিকে চেতনা দখলের কথা আমার সহযোদ্ধারা বলে যাচ্ছিলেন এতক্ষণ। বাংলার মাটিতে বাঙালির শিশুর মননে চেতনায় মোটা পাতলা ছোটা এর সব পদচিহ্ন আমরা মুছে দেব, সব কুপ্রভাব আমরা মুছে দেব। আমরা এগুলিকে অপসংস্কৃতি মনে করি। আমরা অপসংস্কৃতি বলতে অন্য কিছু। আমরা কিন্তু কোন আদিবাসাত্মক গান, কোন যৌনতার গান, যাতে ইয়াং বাঙালি ছেলেমেয়েরা একটু নাচবে, একটু খুশি হবে, এগুলোকে আমরা অপসংস্কৃতি মনে করি না। এগুলোকে আমরা রিপুর অংশ, স্বাভাবিকত্বের অংশ মনে করি। কিন্তু লেফটু মারালো কচাকচ, এগুলোকে আমরা অপসংস্কৃতি মনে করি। আমরা বাংলার বই মেলায় হি, হু, উ এইসব ভাষার সবকিছুকেই অপসংস্কৃতি মনে করি। একদম স্পষ্ট। তাদের তো সাংস্কৃতিক জায়গা আছে। একজন আমাকে জিজ্ঞেস করছিলেন সাংবাদিক, তিনি তো সারা বিশ্বে, নারায়ণ দেবনাথ সারা বিশ্বে। আমি তখন বললাম এসব আত্মপ্রবঞ্চনা আর করবেন না।
রাতে যেদিন মারা গেলেন এ তো কাগজ বেরোয় এলেন কি আকবর, ওই আকবর দিল্লির রাজা, ওই আকবর না, আকবর, ওদের কাগজকে বলে আকবর, ঠিক আছে। তারপরে সোনমার্গ বেরিয়েছিল নারায়ণ দেবনাথকে নিয়ে, বেরিয়েছিল, কিছু এসে যায়। নারায়ণ দেবনাথ ছেড়ে দিন, বাংলা পক্ষ দেখিয়েছে 2 বছর আগে স্বামী বিবেকানন্দর জন্মদিনের পরের দিন সেই জন্মদিনের উদযাপন নিয়ে এই সন্মার্গ এগুলোতে কিচ্ছু বেরোয়নি, ওটা তো ভোটের জন্য, তাই না? বিবেকানন্দ আবার কি, তাই না? এটা বন্ধু ছিল ট্রাম্প, ঠিক আছে, তাকে চোতা দিয়েছে, পড়ছে, একেও চোতা দেয়, দেখবেন সামনেটা রাখি। সে চোতাতে থেকে বলেছিল বিবেকা মুন্নট, হ্যাঁ, এবং কতটা শিরদারাহীন হলে সেইটা দেখে বলেছে একজনের ভারতীয় নাম, তাতেই গদগদ। এই সম্পর্ক আমাদের বিশ্বের সাথে নয়, তাই জন্যই বলেছি যে বিশ্বে প্রথমবার এটা স্থাপিত হলো, আমরা সেই চেতনা, সেই আত্মবিশ্বাসের প্রতীক। যেখানে বিবেকা মুন্নন শুনে আমরা গর্বিত হই না, আমরা রাগান্বিত হই। যে কারণে আমরা আনন্দে আনন্দ পাই না, আমরা আনন্দকে আনন্দ বলে বুঝি। আমরা সেই বিবেকানন্দকে চিনি, জানি তিনি আমাদের নিজেদের মানুষ, যিনি খুব এনজয় করতেন আমিষ খাবার, কাটলেট, সবকিছু, বাঙালি ছিলেন তো। আর আজকে কে উঁচু হিন্দু এটা বোঝানোর জন্য বলছে যে ঘাস পাতা খায়। একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী, আমার সত্যেন বসু না মেঘনাথ শাহ মনে পড়ছে না, শিবরাম চক্রবর্তীও হতে পারে, লাইনটা এমনই। সে বলেছিল ঘাস পাতায় যদি খেতে হতো তাহলে গাছ থেকে মাটিতে নামলাম কেন? কথাটা কি বলেছিল? এই যে বিবর্তনবাদের যে কথা বলা হয় যে বাঁদর, শিম্পাঞ্জি, মানুষ, তা ঘাস পাতায় যদি খেতে হতো তাহলে গাছ থেকে মাটিতে নামলাম কেন, তাই না? নারায়ণ দেবনাথের এই মূর্তি যে কোনো মূর্তির মতো নয়, এই মূর্তির পেছনে একটি দর্শন রয়েছে। এই মূর্তি কলকাতায় স্থাপিত করা যেত যদি মূর্তিটি শুধু একটি পাথরের খণ্ড হতো। আমরা এখানে স্থাপন করেছি কারণ নারায়ণ দেবনাথ লোকাল ছেলে, নারায়ণ দেবনাথ হাওড়ার লোকাল ছেলে। আমরা সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বিবেকানন্দ, চিত্তরঞ্জন দাস, সকলকে ভালোবাসি। কিন্তু এর মধ্যে তোকে যদি ছোট করে নি, সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, এই চারটে বাইরেও যে নানা লোকাল ছেলে, লোকাল হিরো আমাদের রয়েছে, তাদেরকেও কিন্তু তুলে ধরার দায়িত্ব আমাদের এই বাংলা পক্ষ। আমরা আলামোহন দাসের মূর্তি চাই, আমরা তুলসী চক্রবর্তীর মূর্তি চাই। এই হাওড়ার কথা বলছি, দাসনগর, দাস ব্যাংক। এখন ব্যাংক কথাটার সঙ্গে দাস কথাটা শুনতে কেন লাগছে না? দাস, ভৌমিক, মন্ডল, এসব ব্যাংক আবার কি? মন্ডল বা দাসের কাজ তো হচ্ছে ভয়ে ভয়ে ব্যাংকে গিয়ে হিন্দি ফর্ম দেখে বাইরের একখানে ম্যানেজারের কাছে মুখ জামটা খাওয়া, তাদের আবার ব্যাংক।
হ্যাঁ ভাই, দাস ব্যাংক, আলামোহন দাস, দাসনগর, তাই না? আমরা সেই বাংলা ফেরত আনার লড়াই লড়ছি। তার জন্য দরকার পুঁজি। আমরা পুঁজির আবাহন কোথায়? বাঙালিকে বলছি ভাই, বাঙালির থেকে কেন, সবকিছু বাঙালির থেকে কেন। এবং বাংলা ও বাঙালির শত্রুদের জন্য শুধু একটাই কথা, অসহযোগ, 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 অসহযোগিতা। খুব স্পষ্ট। আমি তোমার শত্রুও না, আমি তোমার বন্ধুও না, আমি তোমাকে চিনি, আমি তোকে চিনি না। তুমি মনে করছো গাছের সামনে তুমি দাঁড়িয়ে আছো গাছতলায়, আমি তো গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি শুধু। তুমি ভাবছো তুমি মোটরসাইকেলে চড়ে আছো, আমি শুধু মোটরসাইকেল দেখতে পাচ্ছি, তাই না? তুমি ভাবো তুমি মঞ্চের চেয়ারে বসে আছো, আমি শুধু চেয়ার দেখতে পাচ্ছি। তুমি ভাবছো যে তুমি আমাদের চেতনার দখল নিয়ে নিয়েছো, আমাদের জিজ্ঞেস করবে যে 22 তারিখে আমরা শুধু রামরাজাতলায় গোপালা ঠাকুর শ্রী রামচন্দ্র সবুজ গাত্রবর্ণ তার মূর্তি দেখতে পাচ্ছি। আমরা শুধু এটাই দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু ফুড়ে দেখবো এবার থেকে, এইভাবে যে বললাম না, ফুড়ে দেখবো, নেই যেন। অনেকে এটা করেন। আজকাল আমাদের বাংলা পক্ষটি লড়াই শুরু হয়েছে, যেখানে হিন্দিতে কাস্টমার সার্ভিসের ফোন এলে সে বলে হিন্দি বুঝি না। এর উত্তর হিন্দি বুঝি না, এর মধ্যে একখানা 2 নম্বরই ব্যাপার রয়েছে। তুমি তো বুঝতে পারছো সে হিন্দি বলছে, আমার অস্ত্রটি অ্যাপ্লাই করবে, বলবে কি বলছো ভাই, এটা কোথাকার ভাষা? এটাও বলে দিতে পারে এটা কি উর্দু ভাষা, একটু বেশি জ্বলুনি হয়, দেখবে একই ভাষা। শাহরুখ খান যে ডায়লগ মারে সেটা উর্দু, সেই একই ডায়লগ তুমি অক্ষয় কুমারের মুখে বসিয়ে দাও, সেটা হিন্দি হয়ে গেল, একই ডায়লগ। আজকে মনে হতে পারে নারায়ণ দেবের সঙ্গে কি সম্পর্ক? একদম সম্পর্ক। এই মূর্তিটা একটা পাথর থাকবে না এই মূর্তিটা একটা জীবন্ত চেতনা থাকবে? এটা সেই প্রশ্ন, এটা সেই প্রশ্ন, তাই না? এখান থেকে আজকে যারা ছিল, আজকে যারা দেখছো তোমরা, তোমাদের জন্য কিন্তু পথে কাঁটা বিছানো আছে এই ভারতবর্ষে, তোমাকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি বাটুল ডিটেনশন ক্যাম্পে থাকতো কি করতো? হ্যাঁ, বাটুল যদি ডিটেনশন ক্যাম্পে থাকতো কি করতো? ডিটেনশন ক্যাম্প ইটের পাহাড় হয়ে যেত, ডিটেনশন ক্যাম্প ইটের পাহাড় হয়ে যেত। তাই বাটুল ব্রিগেডের চেতনা খুব গুরুত্বপূর্ণ। বর্ডারে ভারতীয় নাগরিক বাঙালিদের প্রশান্ত বর্মন গুলি করে কুকুর বেড়ালের মতো খুন করা হয় নিয়মিত, প্রতি বছর, প্রতি মাস ভারতীয় নাগরিক বাঙালি তাদের লাশ পাওয়া যায়। বাটুল দি গ্রেট, যদি প্রশান্ত বর্মন বাটুল দি গ্রেট হতো, কি করতো সে? কিছু করতে হতো না, লেগে বেরিয়ে যেত। বাটুল দি গ্রেটের চেতনা খুব গুরুত্বপূর্ণ। এবং কালের সময় অনেকগুলো তার অন্যান্য সৃষ্টি নারায়ণ দেবনাথের হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলবো না, যারা এ নিয়ে বোদ্ধা চর্চা করে তাদের মধ্যে রয়েছে, যেরকম বাহাদুর বাঘ, বাহাদুর বেড়াল, ঠিক আছে? ভেবে দেখুন, যে পাড়ায় বেড়াল নেই সে পাড়ায় মাছের কাঁটা নেই বাড়ির বাইরে, আর যে পাড়ায় বাড়ির বাইরে মাছের কাঁটা নেই বুঝতে হবে সে পাড়ায় অলক্ষ্মী এসে পড়েছে, কারণ মা ষষ্ঠীর বাহন তিনি। তাহলে বাংলার মাটিতে এরকম কোনো পাড়া রাখা চলবে না যেখানে বাড়ির বাইরে মাছের কাঁটার স্তূপ পড়ে না।
বাংলা পক্ষ বাহাদুর বেড়াল যাতে বাংলা জুড়ে ঘুরে ফিরতে পারে এবং সব জায়গায় খেয়ে মাছের কাঁটা খেয়ে বলিষ্ঠ হতে পারে, তাই জন্য বাংলা পক্ষ লড়ছে। আমরা হাওড়া জেলা বাংলা পক্ষকে ধন্যবাদ জানাবো না, এটা তাদের কাজ, তাদের লোকাল ছেলে, তাই না? একটা ব্রুস স্প্রিংস্টিন বলে একজন মার্কিন রক গায়ক ছিলেন, আছেন, উনি অনেকদিন বাঁচুন। ওনার একটা গান আছে লোকাল হিরো বলে, ঠিক আছে? সেখানে একটা সিন আছে, সেই সিনে একটা হোটেলে একটা দোকানে একজন ঢুকেছে কাস্টমার, সে জিজ্ঞেস করছে হুজ দ্যাট ম্যান বিটুইন ডোবারম্যান অ্যান্ড ব্রুসলি। একটা ডোবারম্যানের ছবি আছে কুকুর, আর ব্রুসলির ছবি আছে, মজা লোকটা কে? তখন যে ওখানে দোকানে ছিল কাউন্টারে, সে উত্তর দিয়েছিল হি ওয়াজ আ লোকাল হিরো, একজন স্থানীয় নায়ক ছিল। আজ নারায়ণ দেবনাথ স্থানীয় নায়ক। এক সময় বাংলা বিশ্বের 6% জিডিপির অধিকারী ছিল, আজকে ভারত বিশ্বের 3% জিডিপির অধিকারী নয়। বিশ্বের 6% জিডিপির অধিকারী যারা হয়, ইউএনএ তাদের মতামত ছাড়া তাদেরকে খচিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমাদের 6% নেই, কিন্তু আমরা নারায়ণ দেবনাথকে লোকাল হিরো রেখে তাকে বিশ্বের হিরোতে পরিণত করতে চাই। কারণ সব বিশ্বের হিরোই, বিশ্বজনীন সব কিছু, বিশ্বজনীন আদর্শ, বিশ্বজনীন ধর্ম, বিশ্বজনীন ব্যক্তিত্ব, আদতে কোথাও না কোথাও লোকাল। সকলেই প্রথমে থাকে লোকাল হিরো। জয় বাংলা। জয় বাংলা। এরপর আমি অনুরোধ করব হাওড়া জেলার সম্পাদক মিঠুন মন্ডলকে কিছু বক্তব্য রাখবার জন্য। এখানে উপস্থিত সব আমার ভাই, দাদা, বোন, দিদি, সবাইকে আমার ধন্যবাদ, প্রণাম জানাই। আমার এই জেলার যে আজকে এত বড় একটা কাজ হলো, এখানে আমার কমিটির যতগুলো সদস্য রয়েছে, এছাড়াও হাওড়া জেলার যত সদস্য ও সহযোগিতা রয়েছে, সবার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি চাই আমার জেলা কমিটির অংশ আমার গুরুজন দাদা ঝন্টু দাস মহাশয় এখানে আসবেন মঞ্চে। সঞ্জয় পাত্র ভাই একটু উঠে আসবে। সৌমা চক্রবর্তী মঞ্চে উঠে আসবে। দেবাশিস ঘোষ দাদা মঞ্চে আসুন। প্রীতম ঘোষ মঞ্চে আসুন। দেবাশিস ঘোষ ধর 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 না 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 সকলে দাঁড়া, সকলে দাঁড়া। আমাদের এই সিনিয়র দাদা কল্যাণদা আপনি আসুন। প্রশান্ত দা মঞ্চে উঠে আসুন। আমাদের এই কমিটি, আমি যেটা বলতে চাই, হাওড়া জেলার প্রত্যেকটা সহযোদ্ধা ও সদস্য যতটা ভূমিকা, একটা কমিটির গুরুত্ব তার থেকে অনেক বেশি। এই যে সকল রয়েছে সবাই আমার কমিটির একজন সদস্য। তার মধ্যে আমার সিনিয়র দাদা প্রশান্ত দাস ও কল্যাণ সরকার যেভাবে এই কাজটি সম্পন্ন করতে যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এর সঙ্গে এই কমিটিতে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ অভিভাবক মনে করি অমর ঘোষ মহাশয়, ওনাকে সবার আগে প্রণাম জানাই। আমরা চাই আগামীতে যে কোনো কাজের ক্ষেত্রে এই কমিটির সকলকে যেন একসঙ্গে একই মালায় গেতে আমরা যে কোনো কাজ সহজভাবে করে তুলতে পারি। জয় বাংলা। জয় বাংলা। একসঙ্গে
আসুন আসুন আমি চাই আমাদের অভিভাবকের মুখে আমরা আমাদের স্লোগানটি জোর গলায় শুনতে পাই। দাদা একটা কল ঢুকছে, কেটে দেবো? কেটে দেবো। জয় বাংলা।